যদি একটা কোশ্চেন থাকে সেটা তোমার তাহলে তুমি নিজে থেকে লিখবে গুগলের হেল্প নিয়ে এবং ডিসকাশন করবে তোমার অন্যান্য বন্ধু বান্ধব সেটা করানো আমি তোমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে না। করার চিন্তা ভাবনা থাকলে করে সেটা বাদ দিয়ে নিজে ম্যাম কথা ক্লিয়ার বোঝা যায় না। হ্যালো ম্যাম সবাই কি একই কম ম্যাম ফ্যানের আওয়াজের মতো লাগে। কথা বোঝা যায় না, একদমই কেমন শব্দ আসে ম্যাম। আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু আপনার কথা চেয়ে মানে আরেকটা সাউন্ড বেশি হচ্ছে, যেমন ফ্যানের শব্দ হতে পারে বা আদার্স অন্য কোনো সাউন্ড হতে পারে। এখনো শব্দ আছে। নষ্ট আর কেনা ভালো এটা জানে। জি ম্যাম। এখন একটু কম, এখন একটু কম। অত্যাচারটা কম করে অন্য মানুষের উপর। আরেকটা কথা কিছু মনে না। শুনতে পাচ্ছি না। ম্যাম আপনি কি প্ল্যাটফর্মটা চেঞ্জ করে দেখবেন? মিটে মিটে ব্যবস্থা ভালো হয়। আচ্ছা আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট অথবা 2 থেকে 3টে অ্যাসাইনমেন্ট থাকে সেটাকে ভালো মতো করার চেষ্টা করবা কপি করবা না। দ্বিতীয় বিষয় হলো প্রতি ক্লাসেই আমি কিছু হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করবো। হোমওয়ার্ক মানেই না তোমাকে পড়াশালা অনেক কিছু শিখতে হবে। খুব সিম্পল কিছু বেসিক কোশ্চেন আমি হোমওয়ার্ক হিসেবে দিই, সেটা তোমার নিজের প্রতিদিনের কাজ হিসেবে তুমি নিজেরা যদি আনসার আগে জানা থাকে তুমি সবারটা জমা নিবে এবং হয়তোবা তুমি কিন্তু একটা ড্রাইভে আমাকে একটা ফোল্ডার ক্রিয়েট করে শেয়ার করতে পারো। জি ম্যাম। তাহলে সবারটা একসাথে জমা করলে এবং কার্ডটা আসলে কি আসলো না হয়তো তুমি আমার থেকে ভালো বুঝতে পারতে পারো। জি ম্যাম। জিনিসটা এবং দ্বিতীয় একটা বিষয় হলো এখানে প্রথমেই তোমার একটা কাজ হবে, সেটা হলো একটা গ্রুপ ক্রিয়েট হবে মেসেঞ্জার গ্রুপ। মেসেঞ্জার গ্রুপটা আমি আমার যে কোনো কোর্সের জন্যই আমি এটা অ্যাপ্রিশিয়েট করি, যাতে কিনা আমি ডিরেক্টলি যে কোনো ইন্ডিভিজুয়াল স্টুডেন্টসের সাথে যাতে কন্ট্যাক্ট করতে পারি এবং কার কি প্রবলেম যাতে আমি জানতে পারি। রাদার দ্যান শুধুমাত্র যদি তোমাকে বলে হয়তো বা তোমার এতগুলো স্টুডেন্টের প্রবলেম আমাকে বলাটা হয় না। হ্যাঁ, একটা মেসেঞ্জার গ্রুপ থাকলে পরে কার কি কোন জায়গায় সমস্যা, কোথাও যদি মার্কসের বিয়োগে সমস্যা হয় সেগুলো আমি জানতে পারবো। সেটা মেসেঞ্জার আর সমস্ত এবং বায়োক্যাম্প 9 হিসেবে করতে ম্যাম আমি পারছি। ম্যাম আপনার কথা ম্যাম শব্দের জন্য কিছু কথা বুঝতে পারে, কিছু বুঝতে পারতেছি না। আপনি কি কোনোভাবে প্ল্যাটফর্মটা চেঞ্জ করবেন, গুগল মিট বা অন্য কিছুতে আসবেন ম্যাম? বলো ম্যাম আপনি গুগল মিটে আসেন, এখানে আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না ম্যাম।
আমি না, কেউই শুনতে পাচ্ছে না, গ্রুপে ওরা এসএমএস করতেছে, কেউই কথা ফুললি শুনতে পাচ্ছে না। পাচ্ছ না এখনো? না ম্যাম, আপনি কিছু মনে না করলে ম্যাম গুগল মিটে আসেন ম্যাম। আচ্ছা আমি বলি, হ্যাঁ যদি নেট প্রবলেম হয় সেক্ষেত্রে গুগল মিটেও কথা শুনতে পারবে না। কিন্তু ম্যাম আপনার কথাও আসতেছে কিন্তু সাউন্ডের পরিমাণটা বেশি, যার জন্য আপনার কথাটাই স্পষ্ট করতে পারছেন না। এখনো না? ম্যাম অ্যাপ চেঞ্জ করলে অনেক সময় না ভালো শোনা যায়। এখন দেখো তো কথা ভালো মতো শোনা যাচ্ছে কিনা। শুনতে পাচ্ছ অন্যান্য কথা? ম্যাম ম্যাম আপনি ভিডিওটা অফ করে একটু কথা বলেন তো দেখি, অনেক সময় ভিডিও অন করা থাকলে এমন হয়। তো শোনা যাচ্ছে ভালো। পাচ্ছ কথা এখন? না ম্যাম, সেম ম্যাম। জি ম্যাম। আচ্ছা ভিডিও অফ করলে কথা ভালো শোনা যাচ্ছে? জি ম্যাম, একটু ভালো শোনা যাচ্ছে ম্যাম আগের চেয়ে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে সেটাই ভালো। আর আদার্স অ্যাপের কথা বলতেছো কারণ একটার পর একটা চলে গেলে বারবার এগুলাই হতে থাকে, হ্যাঁ কনফিউশন ক্রিয়েট হয় তোমাদের মাঝে, ওটা হবে। এবং আমি গত সেমিস্টার এগুলো ফিল করছি, এবং শুধুমাত্র একটা জিনিস যেটা জুমিয়ে আমি দেখছি আর কি, বেশি মানে হয় ভালো আদার্স অ্যাপগুলোর থেকে। সো এটার মধ্যে যদি প্রবলেম হয় তাহলে তো বাকিগুলোতে আর বলারই কিছু আসে না। ঠিক আছে, যদি ভিডিও অফ করলে কথা ভালো ক্লিয়ার মনে হয় সেক্ষেত্রে ভিডিও অফ রেখেই কথাগুলো বলতেছো। শুনতে পাচ্ছ এখন? জি ম্যাম, এখন শুনতে পাচ্ছি ম্যাম। ঠিক আছে ফাইন, এ, তাহলে মোর্শেদ। মোর্শেদ, যে তুমি একটা গ্রুপ ক্রিয়েট করবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাম। সবাই থাকবে এবং আমিও থাকবো সেখানে, সাথে সাথে সেখানে আমরা যদি সবকিছু নিয়ে ডিসকাস করতে পারি। হ্যাঁ জি ম্যাম। এই বিষয়গুলো তোমাদের এই কোর্সটা শেষ হলে পরে তোমাদের ফাইনাল এক্সামে যখন জানুয়ারি তোমরা এগুলো এক্সপেরিয়েন্স করছো, 30 আর 20 মার্চের ফাইনাল এক্সাম যেহেতু আলাদা হয় অনলাইন হয়ে যেহেতু এখন সম্পূর্ণ সেমিস্টারটাও হয়তো এরকমই যাবে, তো সেই ক্ষেত্রে একটা ভাইবাও আমি নিব। হ্যাঁ তো সেই ক্ষেত্রে তোমাকে প্রিপেয়ার হওয়ার জন্য প্রতিটা লেকচার কিন্তু ভালো মতো ফলো করতে হবে। হ্যাঁ এবং তোমার যে লেকচার গুলো হবে সেই লেকচারের বেসিসে কিন্তু তোমার কোশ্চেন হবে, তুমি কোনো ডেসক্রিপটিভ কোশ্চেন পাবা না। হ্যাঁ অ্যানালাইটিক্যাল অথবা ক্রিয়েটিভ কোশ্চেন তোমার থাকবে। সো সেগুলো অ্যান্সার করার জন্য ক্লাস লেকচার ইজ মানে নেসেসারি থিং। হ্যাঁ যদি ভালো মতো ক্লাস করো না বুঝতে পারো সেক্ষেত্রে তোমার লেকচার না বুঝতে পারো সেক্ষেত্রে তোমার লেকচার কোশ্চেন আনসার করতে গিয়ে অথবা তোমার ভাইবা অ্যাটেন্ড করতে গিয়ে তুমি একটু ডিফিকাল্টি ফেস করবে। তো সবাইকে এই কথাটা বলতেছি, ক্লাস লেকচারগুলো ভালো মতো করার চেষ্টা করবে। যদি কোনো কিছুতে কোনো সময়ই বুঝতে অসুবিধা হয় যে কোনো পারো কোশ্চেন করবে, কারণ তোমার কোশ্চেন থেকে হয়তো তোমার কোশ্চেনই আরো কয়েকজনের মনে চলতেছে, কেউ করতেছে না। হ্যাঁ তোমার কোশ্চেন থেকে অনেকেই শেখা হয়ে যাচ্ছে। কোশ্চেন করার চেষ্টা করছো সবাই, এবং এটা একটা ইন্টারেক্টিভ ওয়ে। হ্যাঁ যেখানে তুমি টিচারের সাথে ইন্টারাকশনের মাধ্যমে তুমি টিচারকেও মানে বুঝাতে পারছো, ফিডব্যাকটা দিতে পারতেছো যে তুমি কতটুকু বুঝতেছো। এবং আমি এটা খুব মানে অ্যাপ্রিসিয়েট করি, আমার খুব ভালো লাগে এই জিনিসটা যখন স্টুডেন্টরা ইয়া করে, ইন্টারাকশন করে যে কোনো বিষয় নিয়ে। আমার এই জিনিসটা ভালো লাগে, করার চেষ্টা করবো। এবং দ্বিতীয় যে বিষয়টা কুইজ নিয়ে বলবো, কুইজ তোমাদের আমি 4টা নেওয়ার চেষ্টা করবো, 4টা নিতে পারবো কিনা জানি না, কতটুকু টাইম আমাদের আছে কিনা। 3টা তো অবশ্যই হবে, এবং যতগুলোই হোক না কেন তোমার বেস্ট স্কোর কাউন্ট হবে। বেস্ট স্কোর কাউন্ট হবে এবং এটা একটা খুশির বিষয়, কারণ যে যেটা ভালো করেছে সম্মান পাবে। একটা বিষয় আমি কুইজ নিয়ে শুরুতেই বলে রাখি, হ্যাঁ পরবর্তীতে কেউ ওটা নিয়ে কমপ্লেইন করবা না। কারণ হলো আমি তোমাদের বেস্ট স্কোর কাউন্ট করবো এই অপশনটা দিচ্ছি। তো তোমার কুইজ যতগুলো হবে তোমার কুইজের একটা নির্দিষ্ট টাইম থাকবে, এবং এই টাইমের মধ্যে একজন স্টুডেন্ট কেবলমাত্র একবারই কুইজটা অ্যাটেন্ড করতে পারবে। হ্যাঁ তো ওই টাইমের মধ্যেই সাবমিট করতে হবে যতটুকুই কোশ্চেনের অ্যান্সার করা হয়েছে বা হয়নি এরকম হোক না কেন। যদি তুমি সাবমিট করতে না পারো সেই ক্ষেত্রে তোমার অ্যান্সার সহ কোশ্চেনগুলো পুরাই গায়েবী পর্যায়ে চলে যাবে, মানে গায়েবী হয়ে যাবে। হ্যাঁ আমার কাছে সাবমিট হবে না, অত সাবমিট হবে না যদি না তুমি সাবমিট করো, এবং তোমার চান্স থাকবে অনলি 1। হ্যাঁ দ্বিতীয়বার যদি আমাকে ফোন করে রিকোয়েস্ট করো বা গ্রুপে জানো ম্যাডাম আমি তো এক্সামটা দিতে পারলাম না, প্রশ্নটা চলে গেল, আমি সাবমিট করতে পারি না, আরেকবার আমাকে কোশ্চেন দেওয়া যায় কি? সেটা কিন্তু করা যাবে না। তাহলে তোমাকে কি করতে হবে, যদি তুমি এরকম কোনো কুইজ মিস করে যাও সাবমিট করতে, তোমাকে দ্বিতীয় কুইজের অপেক্ষা করতে হবে। হ্যাঁ আরেকটা কুইজের অপেক্ষা করতে হবে ভালোভাবে অ্যান্সার করে সাবমিট করার জন্য। হ্যাঁ তো
এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবা, তোমার প্রতিটা কুইজের জন্য তোমার চান্স থাকবে একবারই, এবং সেখানে তোমাকে অবশ্যই সাবমিট করতে হবে। সাবমিট ছাড়া সেটা কোনোভাবেই গ্রান্টেড হবে না, এবং উইদিন দ্য টাইম লিমিট সেটাকে সাবমিট করতে হবে, ঠিক আছে? ম্যাম বলো। জি ম্যাম, আমরা কত সেমিস্টারেও দেখছি যে মানে অনেক ক্ষেত্রে নেটের প্রবলেমের লাগে মানে 2-1 মিনিট আমাদের মানে হয় লেট হয়, সেক্ষেত্রে আচ্ছা, অর্ণব নাকি কে কোশ্চেনটা করলো আমাকে? ম্যাম নাহিদ। ম্যাম নাহিদ। আচ্ছা নাহিদ, সেক্ষেত্রে আমি তো টাইমটা ওরকম ভাবেই দিব যাতে তোমরা সবাই আনসারটা করতে পারো। হ্যাঁ, এটা জি ম্যাম। তো কোশ্চেন না যে তোমাকে অনেক কিছু লিখতে হবে, একটা এমসিকিউ টাইপ কোশ্চেন। এখন আমি যেহেতু বললামই এখানে, তোমাদের মনে করো আগে থেকেই বলে দিলাম যে তোমাকে 15 মিনিট দিয়েছি, 15 মিনিটের মধ্যেই তুমি সাবমিট করবে। এখন তুমি যদি ধরেই না আমার 15 মিনিট সময় তো আছে, আমি 15 মিনিট পরে গিয়ে সাবমিট করবো, কিন্তু তোমার অ্যান্সার শেষ হয়ে গেছে সেই 12 মিনিটে, তুমি বসে আসো 3 মিনিটের অপেক্ষা, তাহলে তো তুমি তখন সাবমিট করতে গিয়ে যদি না করতে পারো, সেটা তো তোমার নেট বাফার হওয়ার প্রবলেম, তাই না? এখন যে ক্ষেত্রে অ্যান্সার তোমার 12 মিনিটে হয়তো বা আমি আমার ক্ষেত্রে দেখেছি 10 মিনিটে শেষ হওয়ার কথা, হয়তো বা ম্যাক্সিমাম কোন স্টুডেন্টের 12 থেকে 13 মিনিট ধরে নিলাম, 14 মিনিট, হ্যাঁ, তারপরেও তো 1 মিনিট সময় আছে সেটা সাবমিট। তো এরকম আমি সময় তো 2 মিনিট হাতে এক্সট্রা রেখেই দিব, তার মধ্যে সাবমিট করতে হবে তোমাদের, ঠিক আছে? জি ম্যাম। আর যেটা বলতেছি এটা মোর্শেদ ভালো বুঝবে হয়তো বা, কারণ সমস্ত স্টুডেন্টকে মানে একই মার্ক তো দেওয়া পসিবল না। হয়তো বা তুমি চিন্তা করতেছো তুমি অ্যাজ এ ভালো স্টুডেন্ট মানে খুবই একটা ভালো মার্ক পাবে, কিন্তু সবাই তো আর সেই ক্যাটাগরিতে পড়বে না। তো এখানে কিছু আমাদের হাতে থাকে যেটা আমরা এগুলাকে ইভ্যালুয়েশন করার জন্য রাখি। সো এখানে টাইম একটা ফ্যাক্টর এই জন্যই। এবং দ্বিতীয়ত হলো তোমার অ্যাসাইনমেন্টটা তোমাকে সুন্দর করে লিখতে হবে না, অবশ্যই বললাম যে কপি পেস্ট করবা না, এই জিনিসটা একদমই আমি পছন্দ করি না। আরেকটা বিষয়, অ্যাসাইনমেন্ট যখন সাবমিট করো কেউ কখনো কোনো পেপার হুবহু কপি করে লিখবা না। পেপার বলতে বুঝতেছো? জি ম্যাম। গুগলে সার্চ দিছো তুমি টপিকটা, একটা পেপারের মধ্যে কিছু ওরা এগুলা নিয়ে কাজ করছিল সেটা লিখে দিয়েছে, তুমি যদি সেটাই তুমি দিয়ে দাও, আমি তো তোমার সেই পেপারের তোমার কপিটা চাইনি, আমি যদি দরকার হতো আমি তো গুগল থেকে দেখে নিতে পারতাম, তাই না? তুমি এই পেপারের কিছু ফাইন্ডিংস তুমি দিতে পারো, নিজের ভাষায় লিখে দিতে পারো, তাই না? কয়েকটা পেপার থেকে কিছু ফাইন্ডিংস তুমি নিজের ভাষায় লিখে দিতে পারো, এবং অ্যাজ এ রেফারেন্স তুমি তখন অ্যাসাইনমেন্টের নিচে সেগুলো লিখতে পারো যে তুমি এই পেপার থেকে তুমি এই কাজগুলা এখান থেকে নিচে, বা এই পেপারগুলো তুমি পোস্ট অ্যাসাইনমেন্টের জন্য, তাই না? একটা দুটো পেপারের রেফারেন্স দিলেও তোমার অ্যাসাইনমেন্টের ভ্যালু কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, কারণ আমি হয়তো বা সেটা তুমি তোমার লেখাও দেখতে পাবো যে তুমি ওরকম ভাবে এটা ফলো করছো। বাট কখনো একটা পেপার হুবহু লিখে দিয়ে মানে কপি পেস্ট করে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করতে পারো, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। এই জিনিসগুলো বলার একটা মাত্র কারণ হলো শুধুমাত্র অ্যাসাইনমেন্ট কেন করানো হয়, হ্যাঁ, যাতে তোমাদের লেখার একটা প্যাটার্ন তৈরি হয়, যে লেখার প্যাটার্নটা তোমার ফাইনাল সেমিস্টার যখন তোমার থিসিস রাইটিং থাকে বা প্রজেক্ট রাইটিং থাকে তখন তোমাকে হেল্প করবে, হ্যাঁ, যাতে কিনা তুমি সেটা ধারাবাহিকতা বুঝতে পারো যে কিভাবে একটা জিনিসকে সাজাতে হয়। এটাই কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়ার উদ্দেশ্য। তুমি যদি সেটার মধ্যে একটা পেপার কপি করে দাও তাহলে কিন্তু তখন অ্যাসাইনমেন্ট দেওয়ার যে মেইন রিজন থাকে সেটা কিন্তু আর মানে ফুলফিল হয় না। সো এই ক্ষেত্রে কপি পেস্ট করার টেন্ডেন্সি একদমই মাথায় রাখবা না, কারণ কোথাও কিন্তু এই কপি পেস্ট করা হয় না। হ্যাঁ, কপিরাইট কিন্তু মামলাই করা হয় যদি কেউ কার্ডটা কপি পেস্ট করে বসে, তুমি কিন্তু সেটা করতেই পারো না। হ্যাঁ, তো কপি পেস্ট হলেই সেখানে অ্যাসাইনমেন্টের মার্ক একদম 0 হয়ে যাবে, আমি বলে দিলাম, কোনো মার্ক হবে না সেখানে। আর তুমি কোনো পেপার হুবহু জমা দিবে না, সেখানে তুমি নিজের মতো করতে পারে প্যারাগুলাকে অথবা 2-3টে পেপারকে তুমি অ্যানালাইসিস করে নিজের মতো লিখতে, ঠিক আছে? জি ম্যাম। আর কারো কোনো কি কোশ্চেন আছে এই রিলেটেড? কুইজ রিলেটেড, অ্যাসাইনমেন্ট রিলেটেড, ভাইবা রিলেটেড, এক্সাম রিলেটেড কোনো কোশ্চেন আছে? ম্যাম এইগুলা রিলেটেড আমাদের কোনো কোশ্চেন নাই, তবে আমাদের যেটা সবচেয়ে বেশি ফেস করেছি লাস্ট যে 2টা সেমিস্টারে তো আমরা অনলাইনে করেছিলাম, আমাদের নেট ইস্যুটাই সবচেয়ে বড় একটা প্রবলেম ম্যাম। ম্যাম টাইম। জি ম্যাম। ম্যাম সেক্ষেত্রে ম্যাম ওইখানে আমরা টাইমের দিকে ইয়ে করতে হয়, তাছাড়া আমরা অ্যান্সার করতে হয়, আবার ম্যাম সাবমিট করার ক্ষেত্রে ম্যাম ওই জায়গায় ম্যাম টাইমটাই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে যায় আর কি। আর সাবমিটের বিষয়টাতে ম্যাম আমরা অনেক সমস্যা ফেস করি আর কি। ম্যাম এছাড়া কোনো সমস্যা নেই। তোমাকে কোন নামে ডাকে টিচাররা? আরিয়ান মোর্শেদ নাকি আরিয়ান নাকি মোর্শেদ?
ম্যাম দুই নামেই ডাকে, আরিয়ান মুর্শিদ ম্যাম। ম্যাম আরেকজন মুর্শিদুল আছে তো আচ্ছা, এই জন্য ম্যাম আরিয়ান নামে ডাকে। ও, আচ্ছা, আরিয়ান নামটাই আমি মানে এখানে প্রিপেয়ার করতেছি ডাকার জন্য আরিয়ান। শোনো, বিষয়টা হলো এটা যে এজন্য আমি বেস্ট স্কোর কাউন্ট করার অপশনটা রাখছি কিন্তু, হ্যাঁ? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। প্রথমে কুইজের ব্যাপারে তো জিনিসটা আসে, আর বাকিগুলোতে তো অ্যাডিশনাল অনেক টাইমই থাকে। জি ম্যাম, জি ম্যাম। স্কোর কাউন্ট করার অপশনটা রাখছি। মনে করো তুমি বা কেউ প্রথম কুইজটা অ্যান্সার করে সাবমিট করতে পারেনি, সেই ক্ষেত্রে দ্বিতীয় কুইজটা কিন্তু অ্যান্সার করার অপশনটা আছে। সেটাও যে সে সাবমিট করতে পারবে না সেটা হবে না, আবার যদি সেটাও না পারে তৃতীয় কুইজটা তো আছেই, তাই না? জি ম্যাম। তিনটা কুইজে কোনোটাই সাবমিট করতে পারবে না সেরকম তো হবেই না, তাই না বলো? জি ম্যাম, জি ম্যাম, তা অবশ্যই ঠিক। এখন তোমাকে যদি আমি বলতাম যে তোমার এভারেজ কাউন্ট হবে, তখনও তুমি যেরকম ভাবে পড়তে, তোমার বেস্ট কাউন্ট হলেও তুমি সেরকম ভাবে পড়তা, তাই না? তুমি যদি জি, ma'am। 20 পেয়ে যাও, 20 যদি পরীক্ষা 20 যদি 20 পেয়ে যাও, তাহলে তোমার আরেকটা কুইজ দেওয়ার দরকারও হয় না, তাই না? জি, ma'am। এখন তুমি যদি 20 19 পাও, তুমি যদি সেটাতে স্যাটিসফাই হও যে আমার আরেক মার্ক লাগবে না, সেই ক্ষেত্রে তোমার আরেকটা কুইজ অ্যাটেন্ড করার দরকার হয় না। বাট যাদের কিনা মানে চান্সেস কম থাকে, মানে চায় যে আমি এভারেজ মার্ক পাইছি, আমি হয়তো আরেকটা কুইজ অ্যাটেন্ড করলে ভালো মার্ক পাবো, সেই ক্ষেত্রে সে আরেকটু ভালোভাবে পড়ার চেষ্টা করবে এবং সেটা একটা টাইমের মধ্যে সাবমিট করার চেষ্টা করবে, তাই না বলো? জি ম্যাম। এই জন্যই কিন্তু আমি বেস্ট স্কোর কাউন্ট করার অপশনটা রাখছি, কারণ আমি ফিল করি যে হয়তো অনেকে এরকম নেটের বাফারের কারণে সাবমিট করতে পারে না, কিন্তু অবশ্যই আমি প্রতিটা কুইজে নির্দিষ্ট সময় নেব। কারণ আরিয়ান, আমি ক্লিয়ার করে দিই এখানে, কারণ আমাকে কিন্তু এখানে শুধুমাত্র তোমাদেরকে সব মার্ক দিয়ে দেওয়ার জন্য বসানো হয়নি, সবাইকে ইভালুয়েশনের মধ্যে একটা রাখার জন্য বসানো হয়েছে। জি ম্যাম, তা অবশ্যই ঠিক ম্যাম। অনলাইন মানে জটিল একটা প্রক্রিয়া, প্রতিটা স্টুডেন্ট থেকে ভালো স্টুডেন্টকে বের করে আনা, হ্যাঁ? এটা জি, ma'am। তোমরা নিজেরাও যদি নিজে থেকে চিন্তা করো আমার পজিশনে, তুমি সেটা নিজেও ফিল করবা যে এতগুলো স্টুডেন্টের মধ্যে কিন্তু সবাই একই নাম্বার পাবে না, হ্যাঁ? জি, ma'am। সবাই ফেল করবে না, সবাই ভালো করবে না, সবাই এ প্লাসও পাবে না, সবাই এভারেজও হবে না, জি ম্যাম। ঠিক আছে? তো এই জন্য কিছু জিনিসকে একদম একদম একটা সময়ের মধ্যে বা একটা ইভালুয়েশনের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া লাগে যাতে ভালো স্টুডেন্টগুলো বের হয়ে আসে, ঠিক আছে? জি ম্যাম। ক্লিয়ার? এই নিয়ে কিন্তু আমি আর কোনো কথা শুনবো না। আমি বলছি যে কুইজের বেসিস স্কোর কাউন্ট হবে, হ্যাঁ? যদি জি, ma'am। কুইজ কোনোটা সাবমিট করতে না পারো, আরেকটা কুইজ অ্যাটেন্ড করবে। যদি এরকম হয় তুমি কোনো কুইজ অ্যাটেন্ড করতে পারো না, সেই ক্ষেত্রে পরবর্তীতে তোমার অ্যাসাইনমেন্টের মার্ক তো আছে, তাই না? শুধুমাত্র তো কুইজ দিয়ে তোমার মার্কস হবে না, জি ঠিক ম্যাম। আছে? জি ম্যাম। ম্যাডাম, সন্দীপ চৌধুরী বলছি। ম্যাডাম, আমাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনলাইনে অ্যাসেসমেন্ট গুলা অনেকগুলা করে হয়ে যাচ্ছে আর কি, যেমন ফাইনালে অ্যাসাইনমেন্ট প্লাস হচ্ছে আলাদা 20-30, আবার ভাইবা, এগুলো যদি আমাদের ক্লাস টাইমে নেওয়া যায় তাহলে বেটার হতো আর কি, কারণ আমরা তো জব করি, তো সেই ক্ষেত্রে সবসময় ম্যানেজ করা পসিবল হয় না। আবার অনেকগুলো ক্লাস টেস্ট আমি বলি, আমি জানি না, বাট অ্যাজ এ টিচার আমি কখনো ক্লাস টাইমের বিরুদ্ধে না, আমি সবসময় এটা মেনটেন করার চেষ্টা করি একদম স্ট্রিক্টলি যে ক্লাস শিডিউল অনুযায়ী সবকিছু যাতে অর্গানাইজ হয়, জি ম্যাম। ঠিক আছে? জি, জি। এটা আমার দিক থেকে আমি বলতে পারি, তোমার ক্লাস শিডিউল ব্যতীত আমি কোনো আলাদা শিডিউলে ক্লাস নিব না, আনটিল অর আনলে যদি তোমরা সবাই সেটাতে মত দাও, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এখন যদি তোমার সেটাই সবাই madam, একটু- ম্যাডাম আমাদের আরেকটা এক্সট্রা ক্লাস করা দরকার, এই জিনিসটা একটু কম বুঝতে পারছিলাম, তো সেই ক্ষেত্রে আমি একটা অ্যাডিশনাল টাইমে ক্লাস নিব, সেটা একটা এক্সট্রা লেকচার, এক্সট্রা ক্লাস হবে, কিন্তু তোমার লেকচার গুলা কিন্তু তোমার ক্লাস শিডিউল অনুযায়ী হতে থাকবে, ঠিক আছে? জি ম্যাম। বুঝতে আর পারছো? ম্যাম এক্সাম গুলা একটু আমাদের টাইম আমাদেরকে মানে সুযোগ দিতে হবে, যদি প্রবলেম হয় সেক্ষেত্রে রাতের দিকেও যদি পসিবল হয় একটু নিতে হবে। এটাই বললাম অর্ণব, সেটাই আমি বললাম, হ্যাঁ, আনটিল অর আনলে যদি তোমরা নিজেরা সেটাতে প্রবলেম ফিল না করো, সেই ক্ষেত্রে আমি সম্পূর্ণই ক্লাস শিডিউল অনুযায়ী অর্ণব ভাই, আমাদের ঠিক আছে। প্রবলেম অনুযায়ী আমাদের যদি বেশি প্রবলেম হয় তখন ম্যামের সাথে কথা বলে আমরা ওইভাবে এটা ইয়ে করে নিব। হ্যাঁ, এই যে আরিয়ান মোর্শেদ বুঝতে পারছে ঠিকঠাক, হ্যাঁ, এবং এই জন্যই কিন্তু আমি প্রথমেই বলছি যে গ্রুপটা ক্রিয়েট করার জন্য, হ্যাঁ, জি ম্যাম। যে কোনো স্টুডেন্টের প্রবলেম যাতে আমি সেখান থেকেই আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? জি ম্যাম। বাট কোনো একটা ডিসিশন আসার জন্য মেজরিটি অফ স্টুডেন্টের ভোট লাগবে, হ্যাঁ, এটা মাথায় রেখো। জি ম্যাম। মেজরিটি অফ স্টুডেন্ট যেটা বলবে সেই সময় অনুযায়ী হয়তো বা যদি তোমার ক্লাস টাইমে এক্সাম দিতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা অন্য টাইমে না
ঠিক আছে, বাট আলাদা একজনকে আমি পরীক্ষা নেবো সেরকম হবে না, ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, আইএম বিষয়গুলো ক্লিয়ার, তাই তো? জি ম্যাম। তাহলে আমরা লেকচার স্টার্ট করি আজকে, ফার্স্ট লেকচার। জি ম্যাম, আপনি শুরু করতে পারেন ম্যাম। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা বলো। জি ম্যাম, দেখতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, তোমাদের এনজাইম এন্ড বায়োএনার্জেটিক্স 1 কে পড়িয়েছে গত সেমিস্টারে? ম্যাম নাজিয়া রিফাত ম্যাম। কেমন শিখেছো? কেমন পরীক্ষা হয়েছে? জি ম্যাম, মোটামুটি ভালো। আচ্ছা, তো সেটারই একটু আর কি মানে রিপিটেশন হবে। হ্যাঁ, তোমাদের সিলেবাস দুটো ওভারল্যাপ। হ্যাঁ, বায়োএনার্জেটিক্স আর এনজাইম 1 আর এনজাইম 2 এর সিলেবাসটা একটু ওভারল্যাপ আছে, নতুন কিছু বিষয় আছে, আর বাকি জিনিসগুলো আগের থেকেও প্রথমে হয়ে থাকে। এখন আমি যে জিনিসগুলো আলোচনা করবো হয়তো বা তোমার আগের লেকচার, আগের কোর্সও তুমি এই জিনিসগুলো অথবা এই জিনিসগুলো দেখছো। তো স্পেসিফিসিটি অফ এনজাইম এন্ড অ্যাক্টিভ সাইট অফ এনজাইম হলো আজকে আমাদের মূল আলোচনার বিষয়। যেহেতু কোর্সটার নাম বায়োএনার্জেটিক্স এন্ড এনজাইম, সো এদের ডেফিনিশন না বললেই না। বায়োএনার্জেটিক্স সম্পর্কে কোনো ধারণা আছে তোমাদের? কি বায়োএনার্জেটিক্স বলতে কি বোঝায়? ম্যাম কোন এনার্জিকে বায়োলজিক্যালি যে সিস্টেমে ম্যাম যে রিঅ্যাকশন গুলা হয় আর কি, যে রিয়াকশন গুলা বা আমাদের শরীরের ভিতর যে রিয়াকশন গুলো ঘটাতে শক্তির প্রয়োজন হয় আর কি, সেগুলা আর কি মানে কোনো গ্রুপ ট্রান্সফার করতে, আমাদের ট্রান্সফার করতে যে এক্সট্রা কোনো আমাদের শরীরের ভিতরে যে রিয়াকশন গুলো হয়, সেই রিয়াকশন গুলা সাধারণত একটা গ্রুপ ট্রান্সফার হতে পারে, অক্সিডেশন রিয়াকশন হতে পারে। তো যেমন একটা গ্রুপ ট্রান্সফার করতে এক্সট্রা শক্তির প্রয়োজন হয়, এই এক্সট্রা শক্তি, ওই শক্তি হচ্ছে বায়োএনার্জেটিক সম্বন্ধে পড়াশোনা আর কি। আচ্ছা, এই যে শক্তি মানে এই রিঅ্যাকশন গুলার জন্য যে শক্তি, সেটাকে বায়োএনার্জেটিক্স বলতেছো? এটার সম্বন্ধে আর কি বুঝতেছি আমি। আচ্ছা, তুমি বায়ো এনার্জি বলতেছো, হ্যাঁ, যেটা হলো মেইনলি এটিপি। হ্যাঁ, আর ATP বায়োএনার্জেটিক্স হলো একটা পার্ট। হ্যাঁ, এটা হলো একটা পার্ট যেখানে কিনা এনার্জির ইউটিলাইজেশন হয়, এনার্জি ইউটিলাইজেশন অথবা ট্রান্সফরমেশন হয়। তার মানে এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হয়ে যায়, অথবা এই একটা এনার্জি থেকে আরেকটা এনার্জি তৈরি হওয়ার জন্য কিছু পরিমাণ এনার্জি ইউটিলাইজ হয়ে যায়। হ্যাঁ, যেটা কিনা উইদিন দ্য সেল হতে পারে, কারণ একটা প্রসেসকে কন্টিনিউ করার জন্য এনার্জি ছাড়া সাধারণত এগুলো হয় না। বায়োলজিক্যাল সিস্টেমে কোনো কিছুই এনার্জি ছাড়া হওয়া পসিবল না। এখন এই যে এনার্জি এখানে ইউজ হচ্ছে, এবং এই এনার্জিটা ইউজ হচ্ছে কিভাবে? হয়তো বা এনার্জিটা কোনো একটা মলিকিউল হিসেবে জমা হয়ে থাকলো, অন্য কোনো একটা মলিকিউল তৈরি হয়ে সেটা একটা অন্য কোনো কনফরমেশন পেয়ে গেল। হ্যাঁ, তার মানে এখানে এনার্জি ট্রান্সফরমেশন আর এনার্জির ইউজ, এই দুইটা বিষয়কে একত্রে বলা হয় হলো বায়োএনার্জেটিক্স। হ্যাঁ, তার মানে একই সাথে এনার্জির ট্রান্সফরমেশন এবং আবার কিছু ক্ষেত্রে এনার্জিটা টোটালি ইউজ হয়ে যাওয়ার যে প্রসেস, সেটা হলো বায়োএনার্জেটিক্স। হ্যাঁ, এবং এটা দিয়ে আমরা বুঝতে পারি এই এনার্জি ট্রান্সফরমেশন দিয়ে যে একটা রিঅ্যাকশন বায়োলজিক্যাল সিস্টেমে হওয়া পসিবল নাকি পসিবল না। ঠিক আছে, তার মানে বায়োএনার্জেটিক্স আমাদেরকে ধারণা দেয় কোনো একটা মানে কেমিক্যাল বায়োলজিক্যাল সিস্টেমে মানে উইদিন দ্য সেল সেটা করা পসিবল হয় নাকি হয় না। হ্যাঁ, এবং সাধারণত দেখা যায় মোস্ট অফ দ্য টাইম এই রিঅ্যাকশন গুলা এনজাইমের হেল্প নিয়ে হয়। হ্যাঁ, এবং এনজাইম ছাড়া এই রিঅ্যাকশন গুলাকে একটা বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে কখনোই করা পসিবল হয় না, কারণ সেই ক্ষেত্রে এনার্জি খুব বেশি পরিমাণে ইউজ হয়ে যায়, যে এনার্জি হয়তো বা একটা সেল তৈরিও করে না। হ্যাঁ, একটা রিঅ্যাকশন হওয়ার জন্য। তো এখানে এই এনজাইমের হেল্পে বায়োএনার্জেটিক্স যেটা মেইনটেইন করে থাকে, মানে একটা রিঅ্যাকশনকে বায়োলজিক্যাল সিস্টেমে হবে কি হবে না সেটা আমাদেরকে বোঝানোর কাজটা করে থাকে। হ্যাঁ, এবং শুধুমাত্র রিঅ্যাকশন হওয়া কি হবে না এটাই শুধুমাত্র বায়োএনার্জেটিক্স মেইন করে, বাট এটা রিঅ্যাকশনের মধ্যে যে সাবস্ট্রেট বা যে প্রোডাক্টগুলো আছে তাদের মধ্যে কি ধরনের চেঞ্জেস হবে, কেমিক্যাল চেঞ্জেস গুলো কিরকম হবে, মানে কোন ধরনের কেমিক্যাল বন্ড ভাঙবে বা গড়বে, সেগুলো কিন্তু বায়োএনার্জেটিক্স আমাদের ধারণা দিতে পারবে না। ঠিক আছে,
বুঝতে পারছো? জি ম্যাম। ওকে ফাইন। তার মানে এটা হলো এনার্জি ইউটিলাইজেশন এন্ড ট্রান্সফরমেশন। ইট ইজ আওয়ার আইডিয়া দ্যাট রেডিয়েশন ইট একটা বায়োলজিক্যাল সিস্টেমে হওয়া পসিবল নাকি পসিবল না। এখন যেহেতু আমরা বললাম যে একটা বায়োলজিক্যাল সিস্টেমে রিলেশন হওয়ার জন্য আমাদের একটা মলিকুলার হেলথ দরকার হয়, যেটা হলো এনজাইম। হ্যাঁ, তো এনজাইমটা কি? এনজাইম হলো মেইনলি এ প্রোটিন ক্যাটালিস্ট। হ্যাঁ, প্রোটিন ক্যাটালিস্ট। সো আমরা বুঝতেই পারতেছি প্রোটিন ইন নেচার। হ্যাঁ, এবং এরা হলো মেইনলি গ্লোবিউলার প্রোটিন। হ্যাঁ, গ্লোবিউলার প্রোটিন। সো এদের কাজ হলো মেইনলি রিঅ্যাকশনের রেটকে বাড়িয়ে দেওয়া। হ্যাঁ, কিন্তু তারা কখনো রিঅ্যাকশনের রেট বাড়ানোর সময়ও কখনো নিজেদের মধ্যে চেঞ্জ করে না। মানে একটা রিঅ্যাকশনের রেটকে বাড়ানোর পরে আমরা দেখবো এনজাইম যেরকম আছে ঠিক সেরকমই থেকে যায়। হ্যাঁ, যাতে কিনা সে আরেকটা রিঅ্যাকশনকে একই রকম ভাবে রেগুলেট করতে পারে। সো দে আর মেইনলি রেগুলেটর অফ আওয়ার বায়োলজিক্যাল রিঅ্যাকশন। হ্যাঁ, আমাদের বডিতে যত ধরনের বায়োলজিক্যাল রিঅ্যাকশন হয়, যত ধরনের মেটাবলিজম আছে, মেটাবলিক রিঅ্যাকশন গুলা, সেগুলা সব এনজাইমের হেল্প নিয়েই হয়। এখন কথা হলো এনজাইম না থাকলে কি রিঅ্যাকশন গুলা হতো না? অবশ্যই রিঅ্যাকশন গুলা হতো। হ্যাঁ, কিন্তু সেই রিঅ্যাকশন গুলা হওয়ার জন্য প্রচুর সময় দরকার হতো। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে এনজাইম ইউজ করার ফলে দেখা যায় রিঅ্যাকশনের জন্য অ্যাক্টিভেশন এনার্জি হিসেবে একটা কথা থাকে। হ্যাঁ, অ্যাক্টিভেশন এনার্জি হলো যে একটা রিঅ্যাকশনকে অ্যাক্টিভ করে সেটাকে প্রোডাক্টে কনভার্ট করা, সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করা। এনজাইম ইউজ করার ফলে একটা রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি অনেক কমে যায়। অ্যাক্টিভেশন এনার্জি কমে যাওয়ার মানে হলো যত পরিমাণ এনার্জি তার এনজাইম ছাড়া দরকার ছিল, এনজাইম দেওয়ার কারণে তার থেকে খুবই কম এনার্জি তার দরকার হয় সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করার জন্য। তার মানে আমরা এখানে বুঝতেছি যে এনজাইম দেওয়ার ফলে একটা রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি কমে যায়। হ্যাঁ, লোয়ার অ্যাক্টিভেশন এনার্জির কারণে তখন এই রিঅ্যাকশনটা দ্রুত সেকেন্ডের মধ্যেই বা সেকেন্ডের কম সময়ের মধ্যেই হওয়া পসিবল হয়, যেটা কিনা এনজাইম ছাড়া হয়তো বা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন লাগতো। ঠিক আছে? জি ম্যাম। বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, যেহেতু এনজাইম গুলা হলো প্রোটিন এবং তোমরা জানো হয়তো বা প্রোটিন কি দিয়ে তৈরি হয়, মেইনলি তারা তৈরি হয় অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড অ্যাসিড দিয়ে, দ্বারা। তাই না? অ্যামাইনো অ্যাসিড গুলা সাধারণত আমরা বলে থাকি দে আর বিল্ডিং ব্লক অফ প্রোটিন। সো অ্যামাইনো অ্যাসিড গুলা কিভাবে প্রোটিন তৈরি করে? একটা বন্ডিং এর মাধ্যমে যুক্ত হয়, যে স্পেসিফিক করে আমরা এই বন্ডটাকে বলতে পারি একটা পেপটাইড বন্ড। হ্যাঁ, পেপটাইড বন্ড কিন্তু ইটস আ টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড। মানে পেপটাইড বন্ড ইজ এ কোভ্যালেন্ট বন্ড, কিন্তু এটা স্পেসিফিক করে আমরা এটাকে পেপটাইড বন্ড বলি, কারণ অ্যামাইনো অ্যাসিড গুলো এটার সাথে এই বন্ডের মাধ্যমে যুক্ত হচ্ছে এবং যুক্ত হওয়ার ফলে একটা পলিপেপটাইড চেইন তৈরি হয়, যে পলিপেপটাইড চেইনটা পরবর্তীতে কনফরমেশনাল চেঞ্জের কারণে একটা প্রোটিনে কনভার্ট হতে পারে। ঠিক আছে? এবং এই প্রোটিনটা যদি রিঅ্যাকশনের রেটকে ইনক্রিজ করে, সেই ক্ষেত্রে তখন আমরা এটাকে কি বলে থাকি? একটা এনজাইম। তার মানে এই বিষয়গুলো থেকে আমরা বুঝতে পারতেছি আমাদের বডিতে হয়তোবা অনেক প্রোটিন থাকবে, কিন্তু সমস্ত প্রোটিন কিন্তু এনজাইমের মতো ফাংশন করবে না। যেই সমস্ত প্রোটিন শুধুমাত্র রিঅ্যাকশনের রেটকে কন্ট্রোল করবে তাদেরকেই আমরা এনজাইম বলবো। আর যে সমস্ত প্রোটিন রিঅ্যাকশনের রেটকে কন্ট্রোল করে না, বা তাদের আদার্স ফাংশন আছে বডির স্ট্রাকচারকে মেনটেন করার জন্য, সেই ক্ষেত্রে সেই সমস্ত প্রোটিন শুধুমাত্রই প্রোটিন, তারা কিন্তু এনজাইম না। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তার মানে সমস্ত প্রোটিন এনজাইম না, এটাই বলবো। এখন এই যে পেপটাইড বন্ডটা এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো দুইটা অ্যামাইনো অ্যাসিডকে আমরা দেখে নিচ্ছি। একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তার, আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচারে দেখা যায় কার্বনের 4টা হাতে 4 ধরনের কম্পাউন্ড থাকে। এগুলা কারা কারা? একটা হাতে থাকে হাইড্রোজেন, একটা হাতে থাকে অ্যামাইনো গ্রুপ যেটা হলো NH2 গ্রুপ, এবং একটা হাতে থাকে কার্বক্সিলিক গ্রুপ যেটা হলো COOH গ্রুপ, তাই না? এবং আরেকটা হাতে কি থাকে? সেটা হলো আর গ্রুপ। আর দিয়ে আমরা এটাকে ধরে নিলাম আর যে কোনো গ্রুপ হতে পারে, হতে পারে একটা হাইড্রোজেন, হতে পারে একটা মিথাইল, হতে পারে একটা প্রোপিওনাল গ্রুপ। হ্যাঁ, এবং এটার ভিত্তিতেই সাধারণত অ্যামাইনো অ্যাসিড গুলো 20 ধরনের হয়।
আর গ্রুপের ভিত্তিতে। সো আর আর প্রাইম দিয়ে ধরে নিলাম এটা ভিন্ন অ্যামাইনো অ্যাসিড এবং এদের মাঝখানে পেপটাইড বন্ডটা কিভাবে তৈরি হচ্ছে, একটা অ্যামাইনো গ্রুপ এবং একটা কার্বক্সিলিক গ্রুপ তাদের মাঝখানে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করতেছে, হ্যাঁ, বাই রিডিউসিং এ মলিকিউল অফ ওয়াটার। একটা ওয়াটার মলিকিউল এখান থেকে বের হয়ে যাচ্ছে এবং CO আর NH বন্ডটা অ্যাজ এ পেপটাইড বন্ড হিসেবে তৈরি হচ্ছে, ঠিক আছে? জি ম্যাম। দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তাহলে কয়টা পেপটাইড বন্ড তৈরি হলো? ম্যাম একটা। ম্যাম একটা। 10টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কয়টা পেপটাইড বন্ড থাকবে? 5টা। চিন্তা করো, চিন্তা করো। দুইটার মধ্যে একটা, 10টার মধ্যে 5টা, দুই দিয়ে ভাগ করে দিলে 4টা। 4টা। ম্যাম 9টা। চিন্তা করো, কয়টা বলো? 9টা ম্যাম। 9টা ম্যাম, কে সরি বলছে ম্যাম। 9টা? 9টা ম্যাম, সরি। ইমরান। ও ডাইরেক্ট। 9টা ঠিক আছে না, তাই না? বলো ইমরান। জি ম্যাম। হ্যাঁ 9টা, কারণ দুইটার মধ্যে দুইটা যুক্ত হচ্ছে একটা পেপটাইড একটা। বন্ড দিয়ে, 10টা অ্যামাইনো অ্যাসিড হবে না পেপটাইড বন্ড দিয়ে, তাই না? ঠিক আছে, এটা ভুলে যেও না, আর ভুল করো না কিন্তু, হ্যাঁ। সো এটা একদম ক্লিয়ার হওয়া লাগবে আমাদেরকে, কারণ দুইটার মধ্যে দুইটা যুক্ত হওয়ার জন্য একটা বন্ড, তার মানে 10টা যুক্ত হওয়ার জন্য 9টা বন্ড লাগবে। এখন এইখানে যতগুলো অ্যামাইনো অ্যাসিড বলি না কেন, তাদের মধ্যে বন্ড হবে জাস্ট একটা কম, অ্যামাইনো অ্যাসিডের নাম্বার থেকে একটা কম থাকবে, জাস্ট বন্ড নাম্বার, ঠিক আছে? বুঝে গেল? জি ম্যাম। জি ম্যাম। তার মানে পেপটাইড বন্ড নাম্বার ইজ ইকুয়াল টু অ্যামাইনো অ্যাসিড নাম্বার মাইনাস 1। Am I correct or not? Yes ma'am, correct. আচ্ছা, মানে মাথায় রাখবে এটা, হ্যাঁ, এটা রুল হিসেবে মাথায় রাখবে। আর এনজাইম যেহেতু আমরা বলতেছি একটা প্রোটিন, তার মানে প্রোটিনে যত ক্যারেক্টার আছে এনজাইমেরও একই ধরনের ক্যারেক্টার আছে। প্রোটিনকে যেমন তাপ দিলে নষ্ট হয়ে যায়, যেমন একটা ডিমকে যদি তুমি নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও, আগুনে যদি হিট দাও, ডিম কিন্তু আর ডিমের স্ট্রাকচারে থাকবে না, অন্য একটা ফর্মে চলে যাবে, তাই না? এটা হলো ডিনেচারেশন বোঝায়, হ্যাঁ। ডিনেচারেশন মানে হলো নষ্ট হয়ে যাওয়া। একই রকম তুমি যদি এনজাইমকে নিয়ে একটু অতিরিক্ত তাপ দাও, তোমার বডি টেম্পারেচারের বেশি যদি হিট দাও, এনজাইম নষ্ট হয়ে একদম একাকার হয়ে যাবে, আর ওর কোনো যে ফাংশন ছিল রেগুলেটরি ফাংশন সেটা সে করতে পারবে না। দ্বিতীয় বিষয় হলো এটা যদি তুমি একটু লবণ পানিতে দিয়ে দাও, লবণ পানিতে কি হবে, এটা ডিনেচার হয়ে যাবে, হ্যাঁ। একটা কেমিক্যাল রিয়েজেন্ট ইউজ করো, সেই ক্ষেত্রে সেটা ডিনেচার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে একদম। ডিনেচার এনজাইম বলতে বোঝায় বা ডিনেচার প্রোটিন বলতে বোঝায় নষ্ট কিছু, হ্যাঁ, নষ্ট প্রোটিন বা নষ্ট এনজাইম। তো এটা দিয়ে আদৌ যে কাজ করার কথা ছিল সেটা করা সম্ভব আর আদৌ হবে না। তো এদের মলিকুলার ওয়েট সাধারণত অনেক বেশি থাকে। একটা প্রোটিন এমনিতেই অনেক বেশি মলিকুলার ওয়েটের হয়, এটাও ব্যতিক্রম কিছু না, এবং এটা দেখা যায় মলিকুলার ওয়েট হিসেব করলে পরে 10,000 থেকে প্রায় 2 মিলিয়ন ডাল্টন থাকে এদের মলিকুলার ওয়েট, ঠিক আছে? জি ম্যাম। গুরুত্বপূর্ণ বিষয় একটা এখন, সেটা হয়তো বা তোমরা অনেকেই জানো, অ্যাপো এনজাইম, হলো এনজাইম, কোফ্যাক্টর নিয়ে আলোচনা করতেছি, হ্যাঁ। সেগুলো কি জানা আছে? জি ম্যাম। জি ম্যাম, একটু পরিচিত আর কি। ফাইন, এখানে একটু আবার এটা রিপিট হচ্ছে, হ্যাঁ। সাধারণত দেখা যায় আমাদের বডিতে যে সমস্ত এনজাইম গুলো আছে তারা তাদের মানে কমপ্লেক্সিটির ভিত্তিতে দুই ধরনের, হ্যাঁ। কিছু আছে হলো সিম্পল এনজাইম আর কিছু হলো কমপ্লেক্স এনজাইম। সিম্পল এনজাইম কারা? যে সমস্ত এনজাইম অ্যাজ এ প্রোটিন তারা ফাংশনাল, হ্যাঁ, তার মানে শুধুমাত্র একটা এনজাইম দিয়েই হলো তাদের ফাংশন তারা দেখাতে পারে, সেই সমস্ত এনজাইমকে বলা হয় সিম্পল এনজাইম। কমপ্লেক্স এনজাইম কারা? যে সমস্ত এনজাইম শুধুমাত্র নিজেই তার ফাংশন শো করতে পারে না, তাদেরকে নিজের ফাংশন দেখানোর জন্য আরেকটা নন প্রোটিন মলিকিউলার হেল্প দরকার হয়, সেই সমস্ত এনজাইমকে বলা হয় কমপ্লেক্স এনজাইম। Complex enzyme is also known as hollow enzyme. তার মানে কমপ্লেক্স এনজাইম যাদের মধ্যে একটা প্রোটিন এবং একটা নন প্রোটিন পোরশন থাকে তাদেরকে আমরা হলো এনজাইমও বলতে পারি। এখন হলো এনজাইমের মধ্যে যে প্রোটিন পোরশনটা মানে মেইনলি হলো যে এনজাইম অংশটা, সেই এনজাইম অংশটার নাম হলো অ্যাপো এনজাইম, এবং যেটা হলো নন প্রোটিন অংশ, সেই নন প্রোটিন পার্টটার নাম হলো কোফ্যাক্টর, ঠিক আছে? এখন এই কোফ্যাক্টর যদি আমরা চিন্তা করি, কোফ্যাক্টরের ক্লাসিফিকেশন হলো 3 রকম, তার মানে এরা
তিন টাইপের হতে পারে। এক হলো কোএনজাইম, দ্বিতীয় হলো প্রোস্থেটিক গ্রুপ এবং তৃতীয় হলো মেটাল আয়ন অ্যাক্টিভেটর। ঠিক আছে? জি ম্যাম। ফিগারটাতে খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা মানে ডিভিশনের মধ্যেই তিনটা হলো এনজাইম, হ্যাঁ, এবং একটা হলো এনজাইমের মধ্যে হলো অ্যাকোএনজাইমের সাথে কোএনজাইম যুক্ত আছে, একটা হলো এনজাইমের মধ্যে অ্যাকোএনজাইমের সাথে প্রোস্থেটিক গ্রুপ যুক্ত আছে, আরেকটা হলো এনজাইমের মধ্যে অ্যাকোএনজাইমের সাথে মেটাল আয়ন যুক্ত আছে। সো এই যে কোএনজাইম, প্রোস্থেটিক গ্রুপ এবং মেটাল আয়ন তিনটিকে আমরা একত্রে বলতেছি অ্যাজ এ কোফ্যাক্টর। কোফ্যাক্টর সাধারণত দেখা যায় কি এদের এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে, এক একটার এক এক ধরনের বৈশিষ্ট্য। যেমন কোএনজাইম কারা? কোএনজাইম গুলো সাধারণত হলো নন প্রোটিন অর্গানিক সাবস্টেন্স এবং এটা ডায়ালাইজেবল, মানে ডায়ালাইসিস যখন করা হয় এটা নিজেই হলো মানে সহজেই ডায়ালাইজ হতে পারে এবং থার্মোস্টেবল, কোনো টেম্পারেচারে সাধারণত এটা নষ্ট হয় না, অনেক টেম্পারেচারেও এটা তার নিজের কনফর্মেশনে ঠিক থাকতে পারে এবং লুজলি অ্যাটাচ টু দ্য প্রোটিন পার্ট, হ্যাঁ, মানে তারা খুবই লুজলি অ্যাটাচ থাকে অ্যাকোএনজাইমের সাথে, হ্যাঁ। ভাইরাস দ্য প্রোস্থেটিক গ্রুপ তাদের মধ্যে যে ডিফারেন্স গুলো দেখা যায় এটা সাধারণত হলো একটা অর্গানিক সাবস্টেন্স, হ্যাঁ, এবং এই অর্গানিক সাবস্টেন্সটা একই রকম ডায়ালাইজেবল এবং থার্মোস্টেবল, বাট এটা কি না যেটা দেখা যাচ্ছিল কোএনজাইমের বেলায় সেটা লুজলি অ্যাটাচ থাকে অ্যাকোএনজাইমের সাথে, বাট প্রোস্থেটিক গ্রুপটা হলো ফার্মলি অ্যাটাচ থাকে। ফার্মলি কথাটার মানে হলো এখানে আরো বেশি শক্তভাবে, হ্যাঁ, খুবই মানে টাইটলি থাকবে। হ্যাঁ, স্ট্রংলি এটা যুক্ত থাকে, হ্যাঁ। স্ট্রংলি কথাটাকে এখানে ফার্মলি অ্যাজ আ সিনোনিম ইউজ করা হয়েছে, হ্যাঁ। সো ফার্মলি অ্যাসোসিয়েটেড থাকে যেটা কিনা অ্যাকোএনজাইমের সাথে। দেখা যায় যে সমস্ত এনজাইমের কাছে কোএনজাইম আছে তাদের তুলনায় প্রোস্থেটিক গ্রুপ যাদের কাছে আছে তাদেরকে ডিনেচার করাটা বা তাদেরকে রেগুলেট করাটা মোর ডিফিকাল্ট হয়, হ্যাঁ। কেন ডিফিকাল্ট হয়? সহজেই বুঝতেছো, যাদের কাছে কোএনজাইম আছে তাদের থেকে যদি সহজেই কোএনজাইমটা বের হয়ে যেতে পারে তাহলে তারা হলো নন ফাংশনাল হয়ে যাবে। আর প্রোস্থেটিক গ্রুপ মানে বিশিষ্ট যে সমস্ত এনজাইম তাদেরকে সহজেই তার থেকে প্রোস্থেটিক গ্রুপকে বের করে আনা যায় না, হ্যাঁ, এবং এই ক্ষেত্রে তারা তখন কিন্তু সহজেই ইনহিবিট হতে পারে না, হ্যাঁ। তো তাদেরকে ইনহিবিট করার জন্য অ্যালোস্টেরিক রেগুলেশনের মাধ্যমে তাদেরকে ইনহিবিট করা হয়, যে জিনিসগুলো আমরা আগামী লেকচারে আলোচনা করব। অ্যালোস্টেরিক রেগুলেশন কি, হ্যাঁ, ইনহিবিশন কিভাবে হচ্ছে, ঠিক আছে? জি ম্যাম। মানে কোন এনজাইম কে রেগুলেট করা ইজি হবে যাদের কাছে কোএনজাইম আছে তাদেরকে, ঠিক আছে? শহরে কোনো মেডিকেল বুঝতে পারছো? মানে মেডিসিন স্পেশালিস্ট আজকে সকালে ছিল, বিকালে ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, এই যে এখন আমি কোএনজাইম গুলোর কথা বলতেছি, কোএনজাইমের এক্সাম্পল কারা কারা হবে, হ্যাঁ। কোএনজাইমের ডিফারেন্ট কাইন্ড অফ এক্সাম্পল আছে। প্রোস্থেটিক গ্রুপ কারা কারা হয়? সাধারণত বিভিন্ন ধরনের ভিটামিন আমাদের বডির বিভিন্ন এনজাইমের জন্য প্রোস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে যে এক্সাম্পল অফ কোএনজাইম এন্ড প্রোস্থেটিক গ্রুপ আমাকে জানাবা, ঠিক আছে? দুপুর 2টায় আসেন, আমি দেখাই দেব। এক্সাম্পল অফ দুপুর 2টায় কোএনজাইম এন্ড প্রোস্থেটিক গ্রুপ, আচ্ছা ঠিক আছে? ওকে, ঠিক আছে ম্যাম। জি ম্যাম। আচ্ছা, লাস্টে দেখো মেটাল আয়ন অ্যাক্টিভেটরের এক্সাম্পল গুলো আমি দিয়ে দিছি নিজেই। কিছু কিছু আয়ন আছে যারা কিনা একটা এনজাইমের জন্য অ্যাজ এ কোফ্যাক্টর কাজ করতে পারে। এই সমস্ত এনজাইম আয়নগুলো সাধারণত মেটাল আয়নই হয়ে থাকে, যেমন পটাশিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন, জিঙ্ক আয়ন, হ্যাঁ, ফেরাস আয়ন, ফেরি, কপার, কোবাল্ট, এগুলা সব হলো এনজাইমের যে কোনো একটা এনজাইমের জন্য যে কোনো একটা নির্দিষ্ট হতে পারে। যেমন তোমাদেরকে যখন আমি অ্যাসপার্টেট ট্রান্সফার বা ময়েলেস পড়াবো, অ্যাসপার্টেট ট্রান্সফার বা ময়েলেস হলো এক ধরনের হলো এনজাইম যার জন্য অ্যাজ এ কোফ্যাক্টর জিঙ্ক আয়নটা তাকে হেল্প করে, হ্যাঁ। সো যে সমস্ত এনজাইমের জন্য কোফ্যাক্টর দরকার হয় একদম ভালো মতো মাথায় রাখবা, কোফ্যাক্টর ছাড়া কিন্তু তারা কখনো তাদের ফাংশনালিটি শো করতে পারবে না। এক্সাম্পল আমি বললাম হলো এনজাইমের, তার জন্য জিঙ্ক আয়নটা দরকার। যদি জিঙ্ক না থাকে সেক্ষেত্রে সে নন ফাংশনাল, জিঙ্কটা থাকলেই সে ফাংশনালিটি দেখাবে, ঠিক আছে? জি ম্যাম। লাস্ট যে ফিচারটা বলি এনজাইমের মধ্যে, এনজাইমগুলো কেন বেশি এত গুরুত্বপূর্ণ, কারণ হলো এনজাইমের কিছু ভ্যালু আছে যেটা আমাদের ডায়াগনস্টিক পারপাসে আর রিসার্চ পারপাসে ইউজ করা হয়, হ্যাঁ। ডায়াগনস্টিক পারপাসে ইউজ করা হয় এই কারণে, কারণ দেখা যায়
যে এনজাইম গুলা কিছু কিছু এনজাইম কিছু কিছু স্পেসিফিক অর্গান থেকে রিলিজ হয়, এবং যে সমস্ত অর্গানে ড্যামেজ হচ্ছে সেই ড্যামেজ অর্গান থেকে তাদের রিলিজ হওয়ার রেটটা বেড়ে যায়, তখন এই সমস্ত এনজাইমকে আইডেন্টিফাই করার মাধ্যমে তখন আমরা বুঝতে পারি ওই স্পেসিফিক অর্গানে ডিজিজটা আছে। এই জন্য এটাকে অ্যাজ এ ডায়াগনস্টিক টুল ইউজ করা হয়। এগুলোর এক্সাম্পল অ্যাপ্লিকেশন আমরা পরবর্তীতে আরো দেখবো। অ্যাজ এ রিসার্চ পারপাস কিছু কিছু ক্ষেত্রে এনজাইমকে ইউজ করা হয় এবং প্রচুর কাজ করা যায় এনজাইম নিয়ে। এক একটা এনজাইম দিয়ে অনেক অনেক রিসার্চ করা পসিবল হয়, কারণ এনজাইম গুলা সো মাচ স্পেসিফিক থাকে তাদের সাবস্ট্রেটের প্রতি। সো স্পেসিফিক এনজাইম নিয়ে এনজাইমের বিভিন্ন টেম্পারেচার একটা রিয়েকশনের মধ্যে এনজাইমের রেট কিভাবে কন্ট্রোল করতেছে, রিয়েকশনের রেটকে কিভাবে কন্ট্রোল করতেছে, সেগুলো নিয়ে প্রচুর পরিমাণে কাজ করা যায়। হ্যাঁ, এবং কিভাবে একটা মেটাবলিক পাথওয়ে বিভিন্ন ধরনের এনজাইম দিয়ে রেগুলেট হয় সেগুলোও সাধারণত রিসার্চ কাজে ইউজ করা হয়। হ্যাঁ, এই জন্য এনজাইমকে খুবই গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ, আমাদের বায়োকেমিস্ট্রিতে এই জন্য তুমি দেখো এর আগের সেমিস্টারও তোমরা এই কোর্সটা পড়ছো, এই সেমিস্টারও আছে। দুইটা সেমিস্টারে একটা কোর্সের যাবতীয় বিষয় শেখানো হচ্ছে, তার মানে এটার গুরুত্ব বায়োকেমিস্ট হিসেবে তোমার জীবনে অনেক থাকবে। হ্যাঁ, যদি তুমি রিসার্চ করতে চাও অথবা তুমি যদি ডায়াগনস্টিক ল্যাবে কাজ করতে চাও সেই জন্য। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, ফাইন। এখন আমরা যে জিনিসটা নিয়ে মাত্রই বলছিলাম যে যে এনজাইমগুলো স্পেসিফিক হয় টু देयर সাবস্ট্রেট, তো এই স্পেসিফিক হবার যেই মানে প্রপার্টিটা, এই প্রপার্টিটা আমরা শিখবো অ্যাজ এ স্পেসিফিসিটি। স্পেসিফিসিটি তাহলে কি দাঁড়াবে? এটা বলতে আমরা বুঝবো সিম্পলি সেলেক্টিভিটি অফ এনজাইম টু देयर সাবস্ট্রেট। তার মানে একটা এনজাইম যে একটা সাবস্ট্রেটের জন্য নির্দিষ্ট, এই নির্দিষ্ট হওয়ার ক্ষমতাটাই হলো স্পেসিফিসিটি। হ্যাঁ, এবং এটা সাধারণত 4 ধরনের হয়। এক একটা এনজাইম এক এক রকম স্পেসিফিসিটি শো করে, কখনো কোনো এনজাইম একের অধিক স্পেসিফিসিটিও শো করতে পারে। হ্যাঁ, এই 4 ধরনের গুলা কি কি? প্রথমত হলো অ্যাবসলিউট স্পেসিফিসিটি। অ্যাবসলিউট স্পেসিফিসিটি বলতে কি বোঝায়? এক্ষেত্রে দেখা যায় একটা এনজাইম শুধুমাত্র একটা রিয়েকশনের জন্যই নির্দিষ্ট থাকে, সে আদার্স কোনো রিয়েকশন করতে পারে না। হ্যাঁ, ইভেন সে শুধুমাত্র একটা সাবস্ট্রেটকে রেকগনাইজ করতে পারে, কখনো সে রিভার্সিবল রিয়েকশনও করতে পারে না। হ্যাঁ, তার মানে এটা হলো অ্যাবসলিউট স্পেসিফিসিটি, শুধুমাত্র একটা রিয়েকশনের জন্যই কিছু কিছু এনজাইম নির্দিষ্ট থাকে। ঠিক আছে? বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখবো হলো গ্রুপ স্পেসিফিসিটি। গ্রুপ স্পেসিফিসিটিটা কি? এটা হলো একটা নির্দিষ্ট গ্রুপের জন্য এনজাইমটি স্পেসিফিক হবে। এখন তোমরা ডিফারেন্ট কাইন্ড অফ গ্রুপস এর নাম জানো, এখানে দেখো কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন কি অ্যামিনো গ্রুপ হতে পারে, সেটা হলো ফসফেট গ্রুপ হতে পারে, সেটা মিথাইল গ্রুপ হতে পারে, সেটা কার্বোমাইল গ্রুপ হতে পারে। হ্যাঁ, অনেক ধরনের গ্রুপ হতে পারে, এবং কিছু কিছু এনজাইম শুধুমাত্র স্পেসিফিক গ্রুপগুলোকে চিনে নিয়েই শুধুমাত্র সে ফাংশনালিটি শো করতে পারে। সে যদি দেখে এই গ্রুপটা নাই, সেক্ষেত্রে সে তার যে রিয়েকশনটা করার কথা ছিল সেটা সে করতে পারবে না। হ্যাঁ, এবং এই পরবর্তীতে দেখা যায় লিঙ্কেজ স্পেসিফিসিটি অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে আমরা যেটা বলতে পারি গ্রুপ স্পেসিফিসিটির মতোই, যেমন আমরা গ্রুপকে চিনি কিছু এনজাইম তার ফাংশন শো করে থাকে, আর কিছু এনজাইম আছে যাদের শুধুমাত্র তারা বিভিন্ন ধরনের বন্ডকে চিনতে পারে বা লিঙ্কেজকে চিনতে পারে। যেমন এই ধরনের বন্ডগুলো হতে পারে কোনো কোভ্যালেন্ট বন্ড হতে পারে, কোনো পেপটাইড বন্ড হতে পারে, কোনো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হতে পারে। বিভিন্ন ধরনের স্পেসিফিক যে বায়োকেমিক্যাল বন্ডগুলো আছে তারা এগুলাকে স্পেসিফাই করতে পারে, এবং এগুলাকে চিনে নিয়ে তারা তখন তাদের রিয়েকশনটা ক্যাটালাইজ করতে পারে। ঠিক আছে? সেটাকে বোঝানো হয় লিঙ্কেজ স্পেসিফিসিটি দিয়ে। বোঝা গেল? জি ম্যাম। লাস্ট অফ অল যেটা হলো স্টেরিওকেমিক্যাল স্পেসিফিসিটি, এটা একটু ভালো মতো বুঝে নাও। সাধারণত দেখা যায় কিছু এনজাইম আমাদের বডির স্টেরিক আইসোমার গুলাকে রেকগনাইজ করতে পারে। স্টেরিক আইসোমার বা অপটিক্যাল আইসোমার, হ্যাঁ, এরা কি? এরা সাধারণত দেখা যায় যে, যেমন তোমরা হয়তোবা জানো এল গ্লুকোজ ডি গ্লুকোজ, তাই না? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, ম্যাম জান। এল এবং ডি দুটো ফর্ম হতে পারে। আবার তোমরা জানো যে আলফা ডি বা বিটা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ হতে পারে, বিটা ডি গ্লুকোজ হতে পারে। মানে এরা হলো নিজেরা নিজেদের জন্য স্টেরিক আর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অপটিক্যাল আইসোমার। হ্যাঁ, তার মানে যে সমস্ত মলিকিউল আমাদের বডিতে অ্যাজ এ আইসোমার ফর্মে পাওয়া যায়, যদি সেই কম্পাউন্ডটা না থাকে সেটা ছাড়া অন্য কোনো আইসোমারকে তারা
কিছু এনজাইম সাবস্ট্রেট হিসেবে ব্যবহার করতে পারে না। হ্যাঁ, যেমন আমাদের বডিতে এল অ্যামাইনো অ্যাসিড গুলো পাওয়া যায়, সেক্ষেত্রে যদি তুমি ডি অ্যামাইনো অ্যাসিড গুলো দাও সেক্ষেত্রে কিন্তু এনজাইম গুলো আর কাজ করতে পারবে না। আমাদের বডির কোনো এনজাইমকে তুমি বাইরে বের করে নিয়ে সেই জায়গায় তুমি এল অ্যামাইনো অ্যাসিডের জায়গায় তুমি যদি ডি অ্যামাইনো অ্যাসিড দিয়ে রাখো, ওকে বলো যদি অ্যামাইনো অ্যাসিড থেকে তুমি প্রোডাক্টে কনভার্ট করে দাও, সে সেটা পারবে না। হ্যাঁ, তার মানে এনজাইম গুলো স্পেসিফিক টু দেয়ার আইসোমার অলসো, তার মানে তারা যেই ধরনের সাবস্ট্রেটকে চিনতে পারে শুধুমাত্র সেটার উপরেই তারা কাজ করবে। হ্যাঁ, আদার কোনো ফর্মে যদি একই জিনিস থাকে তারপরে সেটাকে সে অ্যাজ এ সাবস্ট্রেট গ্রহণ করবে না। ঠিক আছে, জি ম্যাম। এক্সাম্পলগুলো যদি আমরা দেখি আর ক্লিয়ার হবে এই বিষয়টাতে। যেমন প্রথম যে এক্সাম্পলটা দেখতেছি এটা হলো একটা অ্যাবসলিউট স্পেসিফিসিটি এক্সাম্পল। দেখো বিষয়টা, এই যে অ্যারোসাইনের উপরে যে নামটা থাকে এটাই সাধারণত এনজাইম, এবং মোস্ট অফ দ্য এনজাইমের নামের শেষে ASE কথাটা যুক্ত থাকে। ঠিক আছে, জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এটা জানো তোমরা, সাফিক্স হিসেবে ASE কথাটা যুক্ত থাকে। এবং ইউরেস যে এনজাইমটা এখানে দেখতে পাচ্ছ, সাবস্ট্রেট অনুযায়ী ওর নমেনক্লেচার করা হয়েছে, তার মানে ওর সাবস্ট্রেটটা হলো ইউরিয়া। ও শুধুমাত্র ইউরিয়াকে ব্রেক ডাউন করে ইনটু অ্যামোনিয়া। হ্যাঁ, এখন ইউরেসকে যদি তুমি বলো তুমি অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করতে, সেটা কিন্তু সে পারবে না। তার মানে ইউরেস ইজ স্পেসিফিক ফর ওয়ান সাবস্ট্রেট এবং শুধুমাত্র একটা রিঅ্যাকশনই সে কাজ করে, সেটা হলো ইউরিয়াকে অ্যামোনিয়াতে কনভার্ট করা। ঠিক আছে, জি ম্যাম। ম্যাম বলো। Another example of absolute specificity যেখানে দেখা যাচ্ছে ফিউমারেস এনজাইম। ফিউমারেস এনজাইম আমাদের বডিতে সাইকেলে দরকার হয় এবং ফিউমারেট এসে এল ম্যালেটে কনভার্ট করে। হ্যাঁ, এবং এখানে কিন্তু সে ম্যালেটকে কখনো ফিউমারেটে কনভার্ট করতে পারবে না। হ্যাঁ, এবং একটু বিষয়টা খেয়াল করো, সে কিন্তু ফিউমারেটকে এল ম্যালেটে কনভার্ট করতেছে। হ্যাঁ, এটা হলো সিস আইসোমার অফ ফিউমারেট। কিন্তু তুমি যদি বলো যে ম্যালেট দিয়ে দিচ্ছি, এখন তুমি এখান থেকে ফিউমারেট তৈরি করো, তুমি তো এই কাজটা করছো, এই ফিউমারেট থেকে ম্যালেট তৈরি করছো, এখন সেই সেটা করতে পারবে না, কারণ সো মাচ স্পেসিফিক ফর ফিউমারেট। ঠিক আছে, ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাডাম সাপোজ আমাদের এই এনজাইম স্পেসিফিসিটির মানে পরীক্ষা আসলো, আমরা যদি ডাইরেক্ট ফিভারেট প্লাস H2 দিয়ে দেই, এরো দিয়া মানে ফিমারেস দিয়া এল ম্যালেট দিয়ে দেই, মানে আমরা যদি গাঠনিক সংকেতটা না দেই সেক্ষেত্রে কি আমাদের কোনো সমস্যা হবে? সমস্যা যদি আমি করি সেক্ষেত্রে সমস্যা হবে, আর যদি আমি সমস্যা না করতে আপনি সমস্যা করবেন কিনা ম্যাম, এটা হচ্ছে সেটাই। ডাইরেক্ট আমি বলি। হ্যাঁ, বায়োকেমিস্ট্রির কোর্স সাধারণত রিঅ্যাকশনই হয়। হ্যাঁ, মেটাবলিজম পড়বা, আমার কোর্সে না হয়তো বা এনজাইমের কোর্স, এনজাইমটাই বেশি গুরুত্বপূর্ণ, এনজাইমের নামটা ভুল হলে হয়তো পুরো রিঅ্যাকশনই কাটা যাবে। কিন্তু এনজাইমের মার্কও পাবা, কিন্তু বায়োকেমিস্ট্রির কোর্স তুমি রিঅ্যাকশন না পড়ে তো পারবা না। এই যে এখন যে রিঅ্যাকশনটার কথা বলতেছে তার একটা স্পেসিফিক করে দেয়, আমি হয়তো সিম্পল কিছু রিঅ্যাকশন তোমাদেরকে এনজাইমের কোর্সে দেখাবো। এই রিঅ্যাকশন গুলো তোমার মেটাবলিজমের কোর্সে শিখতে হবে এবং সেখানে তোমাকে এই টোটাল স্ট্রাকচার, এটা সাইকেলের মধ্যে থাকবে, ডিসের সাইকেলে। হ্যাঁ, এগুলো সব লিখতে হবে। ঠিক আছে ম্যাম, মানে আমরা তো চেষ্টা করবো যে সময় না পাই সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি করে মানে নাম দিয়ে আর কি, সময় যদি পাই তাহলে তো অবশ্যই দেবো। সেটা অবশ্যই, হ্যাঁ সেটা অবশ্যই, কারণ অ্যাজ এ স্টুডেন্ট আমিও তো অনার্স লেভেল মাস্টার্স লেভেল পার করে আসছি। হ্যাঁ, যখন সময় না থাকে তখন পারা জিনিসও লেখা যায় না, তখন সময়ের প্রেক্ষিতে অ্যান্সার করে আসতে হয়, সেটা আমরা বুঝতে পারি। হ্যাঁ, আমরা যেহেতু এগুলো নিজেরাও করে আসছি, আমরা বুঝতে পারি যখন সময় না থাকতো তখন আমরা এগুলো অ্যান্সার করতে পারতাম না, কারণ লেখাটা জরুরি বেশি, স্ট্রাকচার তো পরে, কারণ পার্শিয়াল মার্কিং করার যেহেতু চান্সেস থাকে, একটা রিলেশন লিখতে পরে একটা অর্ধেক মার্ক হলেও পাওয়া যাবে, না লিখলে তো কিছু পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে সেটা কনসিডার করা যায়। বাট তুমি যদি একদমই শুরু থেকেই সেই কাজটা করতে থাকো, যেটা হলো একটা মানে ফাঁকি বা স্টুডেন্টদের টেন্ডেন্সি থাকে, বোঝা যায় খাতার প্যাটার্ন দেখলে, লেখার প্যাটার্ন দেখলে। সো এই সমস্ত জিনিস সবই বোঝা যায়, স্টুডেন্ট কিরকম ভালো করবে কি করবে না সবই বোঝা যায় খাতা দেখতে পড়ে। সো এই জন্যই মাথায় রাখা লাগে। তুমি শিখবা না কেন, কারণ এখানে আমি বললাম তো এনজাইমের কোর্সে তোমাকে হয়তো বা সিম্পল কয়টা, চার বেশি হলে 10-12টা রিলেশন তোমাকে শেখা লাগবে, আর তোমার মেটাবলিজম করতে গেলে হয়তো 120-এর বেশিও রিলেশন শেখা লাগতে পারে। ঠিক আছে, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। কিছু কিছু সিম্পল রিঅ্যাকশন থাকে, কেন শিখবা না? যেমন দেখা যায় কত সোজা ছিল, আর এটা তুই সোজাটা শিখবা। হ্যাঁ ম্যাম, আমরা সোজাগুলো শিখে যাবো ম্যাম, কঠিনগুলো দিব না। হ্যাঁ, সবকিছু বাদ দিলে হবে না, তাই না? শেখার একটা টেন্ডেন্সি থাকা লাগবে নিজের মধ্যে।
স্যার আচ্ছা, ক্লাস করতে দেখো অ্যাবসলিউট স্পেসিফিসিটি নিয়ে বলতে হ্যাঁ। চারটি এক্সাম্পল এখানে দেওয়া করতেছি হয়েছে, মামা। হ্যাঁ? এটার মধ্যে শুধুমাত্র অ্যাবসলিউট স্পেসিফিসিটি না, এটার মধ্যে স্টেরিওকেমিক্যাল ম্যাডাম, অনেক স্পেসিফিসিটির মজা। এক্সাম্পলটাও তুমি দেখতে পাচ্ছ। এটা হয় নাই আর কি, স্টেরিওকেমিক্যাল স্পেসিফিসিটির এক্সাম্পল এখানে আছে। দেখো তুমি একটু আগে দেখলা যে ফিউমারেট বা ফিউমারিককে ফিউমারিস কি করেছিল, এল ম্যালিক অ্যাসিড বা এল ম্যালেটে কনভার্ট করছিল, হ্যাঁ? আর জাস্ট এনজাইমটা চেঞ্জ হওয়ার কারণে টোটাল রিলেশন চেঞ্জ হয়ে গেছে। ফিউমারেট বা ফিউমারিক অ্যাসিড একই সাবস্ট্রেট আছে, বাট এনজাইমটা এখানে দিয়ে দিলাম অ্যাসপার্টেজ। সেই ক্ষেত্রে সেই প্রোডাক্টটা এখন এল ম্যালেটের জায়গায় পাওয়া যাচ্ছে এল অ্যাসপার্টিক অ্যাসিড বা এল অ্যাসপার্টেট, হ্যাঁ? আমি একটা জিনিসের দুটো নাম কেন বলতেছি আশা করি তোমরা জানো। যদি এখানে হাইড্রোক্সিল মানে কার্বক্সিলিক গ্রুপটা যদি সম্পূর্ণ থাকে, হ্যাঁ, সি ডাবল ও এইচ যদি থাকে, তাহলে সেটা হবে একটা অ্যাসিড। আর যদি বলি অ্যাজ এ কার্বক্সিলেট গ্রুপ মানে সি ডাবল ও মাইনাস, যেটা হলো এই ক্ষেত্রে ছিল, তাই না, সি ডাবল ও মাইনাস, সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা আয়ন, যেটা হলো ফিউমারেট, তাই না, জানো তো? জি ম্যাম। জি ম্যাম, মাইনাস থাকলে আয়ন। হ্যাঁ, আর এখানে যেহেতু হাইড্রোক্সিল গ্রুপটা দেখা যাচ্ছে মানে কার্বক্সিলিক গ্রুপের মধ্যে অ্যাজ এ OH টা আছে আর কি। এটা হলো ফিউমারিক অ্যাসিড, হ্যাঁ? সো দুইটা সাবস্ট্রেটই কিন্তু এক, জাস্ট একটা মধ্যে হাইড্রোজেন নাই, একটা মধ্যে হাইড্রোজেন আছে, আর কোনো তফাৎ নাই। কিন্তু দেখো তফাৎটা কোন জায়গায় আমি দিলাম, এনজাইমটা ছিল এই ক্ষেত্রে ফিউমারেস, এই জায়গায় হলো অ্যাসপার্টেজ। প্রথম রিঅ্যাকশনটা খেয়াল করো, হ্যাঁ? এই জায়গায় প্রোডাক্টটা কে হয়েছিল, এল ম্যালেট, কিন্তু এখানে অ্যাসপার্টেজ দেওয়ার কারণে প্রোডাক্টটা হলো এল অ্যাসপার্টিক অ্যাসিড, ঠিক আছে? জি ম্যাম। বুঝতে পারছো? জি ম্যাম। বুঝতে পারছি। আচ্ছা ম্যাম, আমরা যদি গাঠনিক জি, ম্যাম। সংকেতটা ম্যাম এখানে ফিউমেরিক অ্যাসিডটা যেটা দেওয়া আছে, আমরা যদি ওইভাবে দিলে কোনো সমস্যা হবে ম্যাম? কোনো সমস্যা নাই, খুব ভালো। ওকে ম্যাম। এটা করতে পারছো, এইখানে তো কিভাবে রিঅ্যাকশনটা দেওয়া যায়। দুই দিক, ম্যাডাম আচ্ছা। এখানে একটা কথা আছে, এইখানে তো রিঅ্যাকশনটা দুই থেকে হতে পারে, অ্যাসপার্টেজ হ্যাঁ, যদি দেই। এই তো বুঝতে পারছো, হ্যাঁ। তার মানে দেখো এইখানে রিঅ্যাকশনটা দুই ভাবে হওয়া পসিবল, কারণ অ্যাসপার্টেজ এটা শুধুমাত্র ফিউমারিক অ্যাসিডকেই যে অ্যাসপার্টিক অ্যাসিডে কনভার্ট করবে তাই না, সে অ্যালাসপার্টিক অ্যাসিডকেও সে ফিউমারিক অ্যাসিডে কনভার্ট করতে পারে। তার মানে এটা দুইটার রিঅ্যাকশনের জন্যই হলো ফাংশনালিটি শো করে, ঠিক আছে? ঠিক আছে। দুইটাই তার সাবস্ট্রেট। আর পরবর্তী রিঅ্যাকশন, সেকেন্ড রিঅ্যাকশনটাতে খেয়াল করো, এখানে এনজাইমটা হলো এল অ্যাসপার্টেট বিটা ডিকার্বক্সিলেজ, হ্যাঁ? কার্বক্সিলেজ এনজাইম যখনই ইউজ হয় খেয়াল রাখবা, এনজাইমের নাম অনুযায়ী এগুলো খেয়াল রাখা যায়, হ্যাঁ? কার্বক্সিলেজ যখন ইউজ হবে অবশ্যই কার্বন ডাই অক্সাইড অ্যাজ এ প্রোডাক্ট তৈরি হবে, কারণ কার্বক্সিলেজ সবসময় হলো ডিকার্বক্সিলেজ সবসময় ডিকার্বক্সিলেশন করে। ডিকার্বক্সিলেশন মানে হলো রিমুভাল অফ ওয়ান কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? তার মানে সাবস্ট্রেট থেকে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, বাকি যেটা থাকবে সেটা হলো আরেকটা সাবস্ট্রেট, ঠিক আছে, আরেকটা প্রোডাক্ট, ঠিক আছে? ঠিক আছে। দেখো তাহলে এল অ্যাসপার্টেট বিটা ডিকার্বক্সিলেজ কি করতেছে, এল অ্যাসপার্টিক অ্যাসিড থেকে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতেছে যেটার নাম হলো এল অ্যালানিন, হ্যাঁ? এবং প্লাস হলো কার্বন ডাই অক্সাইড। এখন এখানে যদি বলা হয় এল অ্যাসপার্টিক অ্যাসিডের জায়গায় ডি অ্যাসপার্টিক অ্যাসিড দেওয়া হলো, তাহলে কি এই রিঅ্যাকশনটা হবে? না ম্যাম, হবে না। হবে না। তার মানে এখানে যদি ডি অ্যাসপার্টেট দেখো নিচে লেখাই আছে ডিরেক্ট উইথ ডি অ্যাসপার্টেট, হ্যাঁ, অথবা ম্যালেট, মানে এখানে ম্যালেট যদি থাকতো বা ডি অ্যাসপার্টেট যদি কিন্তু আর তখন কাজ করতে পারতো না, মুর্শিদুল মিউট করো, মুর্শিদুল মিউট অথবা করে রাখো। স্টেরিওকেমিক্যাল স্পেসিফিসিটি দেখাতে পারতো না, ঠিক আছে? জি ম্যাম। ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার? এখানে আমরা জি ম্যাম, ক্লিয়ার। কেমিক্যাল স্পেসিফিসিটিও দেখতে পাচ্ছি, অ্যাবসলিউট স্পেসিফিসিটিও দেখতে পাচ্ছি। ক্লিয়ার আমি? জি ম্যাম। ম্যাম, বলো, কারো কোনো কোশ্চেন? ম্যাম এটা তো ম্যাম অলওয়েজ ওই যে ডি অ্যাসপার্টেট ডাজ নট ডি অ্যাসপার্টেট অর মেলাট, ওই যে সিস্টেম ম্যাম, এটা তো রিঅ্যাকশন হবে না। নিচে যে নোটটা দেওয়া আছে সেই নোটের কথা বলছিলাম ম্যাম, এটা তো এল কখন মানে ডিটা কখনোই হবে না ম্যাম, এটা কি অলওয়েজ এল অ্যাসপার্টেট অ্যাসিড হবে? এই ক্ষেত্রে ফিউমারিক অ্যাসিড থেকে এল অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি হচ্ছে, হ্যাঁ? জি এবং ম্যাম। এল অ্যাসপার্টিক অ্যাসিড ছাড়া তুমি মনে করো বায়োলজিক্যাল সিস্টেম ছাড়া তুমি বাইরে এই যে এনজাইমটা তুমি দিলে, এনজাইমটা হলো এল অ্যাসপার্টেট বিটা ডিকার্বক্সিলেজ, কিন্তু তুমি সেখানে ডি অ্যাসপার্টিক অ্যাসিড দিয়ে কাজটা করাতে চাচ্ছ, জি ম্যাম। সেখানে তুমি তোমার আর কোনো প্রোডাক্ট পাবা না, হ্যাঁ? কারণ কি, ইজ স্পেসিফিক ফর ইটস স্টেরিওকেমিক্যাল আইসোমার, হ্যাঁ, যেটার নাম হলো এল অ্যাসপার্টিক অ্যাসিড। এল এর জায়গায় ডি দিলে এই রিঅ্যাকশনটা হবে না, ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। এখন
আমরা কথা বলবো ব্রড স্পেসিফিসিটি নিয়ে। এখন জিজ্ঞাসা করতে পারো আমাকে, ম্যাডাম আপনি যে টাইপগুলো বললেন তার মধ্যে তো ব্রড স্পেসিফিসিটি কোথাও ছিল না, ছিল অ্যাবসোলিউট, তারপরে ছিল গ্রুপ, তারপরে ছিল লিংকেজ এবং লাস্টে ছিল স্টেরিওকেমিক্যাল। তাহলে ব্রড স্পেসিফিসিটি কোথা থেকে আসলো? এটা আসছে সাধারণত, আমি বলেছি যে কিছু কিছু এনজাইম একই সাথে দুই ধরনের স্পেসিফিসিটি বা তিন ধরনের স্পেসিফিসিটি শো করতে পারে। হ্যাঁ, যেমন এই যে একটু আগে আমরা দেখলাম এখানে এল অ্যাসপার্টেট ডি বিটা ডি কার্বক্সিলেশে একই সাথে অ্যাবসোলিউট স্পেসিফিসিটি এবং স্টেরিওকেমিক্যাল স্পেসিফিসিটি শো করে। হ্যাঁ, সো এটা একই সাথে যদি একই এনজাইম একাধিক স্পেসিফিসিটি শো করে সেটাকে ব্রড স্পেসিফিসিটি বলা হয়। সো এখানে একটা অ্যানাদার এক্সাম্পল আনছি আমরা, যেটা হলো অ্যাজ এ ডাইজেস্টিভ এনজাইম কাইমোট্রিপসিন, যেটা আমাদের বডিতে সাধারণত প্রোটিনকে ডাইজেস্ট করে। সো এটা আমাদের বডিতে শুধুমাত্র প্রোটিনকে ডাইজেস্ট করার জন্য তাকে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে পেপটাইড বন্ড আছে সেগুলোকে রিকগনাইজ করা লাগে। তার মানে সে লিঙ্কেজ স্পেসিফিসিটিকে বেছে নেয় এবং একই সাথে দেখা যায় সে স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকেও রিকগনাইজ করতে পারে। হ্যাঁ, যে অ্যামাইনো অ্যাসিড গুলো হলো এখানে দেওয়া হয়েছে, যেমন অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড মেনলি, হ্যাঁ, ফিনালালানিন, টাইরোসিন আর ট্রিপ্টোফেন। যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড এগুলা ফিনালালানিন, টাইরোসিন এবং ট্রিপ্টোফেন এবং তাদের দ্বারা যেই পেপটাইড বন্ডটা তৈরি হয়, হ্যাঁ, সেই কার্বক্সিলিক টার্মিনাল গ্রুপের মধ্যেই হলো কাইমোট্রিপসিন তার ডাইজেশনটা করতে পারে। এটা আমরা আর একটু পরে আরেকবার দেখতেছি। এখানে একটু মাথায় রেখে নাও যে কাইমোট্রিপসিন একই সাথে গ্রুপ স্পেসিফিসিটি এবং লিঙ্কেজ স্পেসিফিসিটি দেখায়। এবং অ্যানাদার এক্সাম্পল সেটা হলো ইন্টেস্টিনাল ফসফেটেজ। ইন্টেস্টিনাল ফসফেটেজ এটা এক ধরনের ডাইজেস্টিভ এনজাইম এবং আমরা যে সমস্ত ডিএনএ আর আরএনএ খাই সেগুলোর মধ্যবর্তী যেই এস্টার বন্ড গুলো আছে সেই এস্টার বন্ড হাইড্রোলাইসিস করার কাজ করে এবং ফসফরিক অ্যাসিড সেখান থেকে রিমুভ করে। হ্যাঁ, তো এখন হয়তো বা তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে, ম্যাডাম আমরা ডিএনএ আর আরএনএ খাই, এটা আপনি কি বললেন? এটা কি আমি ভুল কিছু বলছি? না ম্যাম, যুক্তি দিলে ঠিক আছে। কিভাবে খাই আমরা ডিএনএ আরএনএ? যে কোনো কিছু খাইলেই তো আমরা সেল খাই, ওই যে সেলের মধ্যে তো সবকিছু ডিএনএ আরএনএ থাকে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস মানে ডিএনএ। ঠিকই ধরছো। হ্যাঁ, তার মানে যে কোনো কিছু খাওয়া মানেই হলো সেল থাকবে সেখানে, তাই না? প্ল্যান্ট সোর্স হোক অথবা এনিম্যাল সোর্স হোক, প্ল্যান্ট ডিএনএ হোক প্ল্যান্ট অথবা এনিম্যাল ডিএনএ আমরা থাকি এবং সেগুলো আমাদের বডিতে যাওয়ার পরে একটা সময় পরে যারা কিনা ডিএনএ আরএনএ এর মধ্যবর্তী যেই স্টার বন্ড গুলো আছে, ফসফোডাইস্টার বন্ড, এগুলোকে এবং এটা এক ধরনের ব্রড স্পেসিফিসিটির এক্সাম্পল, যেটা কিনা ফসফরিক গ্রুপ গুলাকে রেকগনাইজ করার মাধ্যমে শুধুমাত্র ডিএনএ আরএনএ এর মধ্যে এটা হচ্ছে। আরেকটা বিষয় যেটা আমি মাত্রই বললাম যে কাইমোট্রিপসিন কিভাবে ব্রড স্পেসিফিসিটি শো করে, বিষয়টা এখানে দেখে নাও। একটা ফিগারের থ্রু দেখানো হচ্ছে। প্রথমেই A1 মানে মনে করো অ্যামাইনো অ্যাসিড 1, A2 মানে মনে করো অ্যামাইনো অ্যাসিড 2, A3 এখানে লেখা আছে ফিনালালানিন, তারপরে মনে করো A4 বা অ্যামাইনো অ্যাসিড 4 যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড, A5 মানে যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড 5, ঠিক আছে? এবং লাস্টে দেখা যাচ্ছে হলো COOH মানে কার্বক্সিল গ্রুপ, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন বিষয় হলো এখানে যে এই যে ফিনালালানিন মাঝখানে রেড বক্সে দেখানো হয়েছে, হ্যাঁ, এরপরেই দেখো একটা লাল কালার দাগ দিয়ে দেখানো হয়েছে ক্লিভেজ। এটা বলতে বোঝা হলো ক্লিভেজ বা ডাইজেশন, মানে এই জায়গায় হলো ব্রেকডাউনটা হবে। ব্রেকডাউনটা কাকে দিয়ে হয়? কাইমোট্রিপসিন দিয়ে হয়, ঠিক আছে? বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তার মানে এই যে একটা প্রোটিনকে আমরা এখানে চিন্তা করতেছি, প্রথম যে অংশটা A1, A2, ফিনালালানিন, A4, A5, COOH। COOH হলো তার কার্বক্সি টার্মিনাল গ্রুপ, আর এই A1 এর আগে আছে হলো তার N টার্মিনাল গ্রুপ মানে অ্যামাইনো গ্রুপ। এবং ফিনালালানিন যখন 3 নাম্বার অ্যামাইনো অ্যাসিড দেখতেছি, তার পরবর্তী যে কার্বক্সি টার্মিনাল Nটা আছে সেখানেই হলো কাইমোট্রিপসিন তার ব্রেকডাউনটা করে। এবং এই ব্রেকডাউনের কারণে এখানে কয়টা প্রোটিনের ফ্র্যাগমেন্ট তৈরি হয় বলো দেখি? দুইটা হবে। দুইটা হবে, হ্যাঁ, একটা হলো A1 থেকে ফিনালালানিন পর্যন্ত এবং একটা হলো A4 থেকে A5 পর্যন্ত, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আচ্ছা, সেক্ষেত্রে ম্যাম ফেনাইলালানিন তো A1 এবং A2 এর দিকে চলে যাবে। না
চলে যাচ্ছে না। দেখো ব্রেকডাউনটা যেখানে হচ্ছে সেটা হলো ফিনাইলঅ্যালানিনের পরে, তার মানে ফিনাইলঅ্যালানিনটা A2 এর সাথে যুক্ত থাকতেছে, হ্যাঁ ম্যাম, ওটাই বলছি। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখো যেটা দেওয়া আছে তার মধ্যে হলো টাইরোসিনকে গ্রিন কালার বক্সে রাখা হয়েছে। একই রকম ভাবে টাইরোসিনের পরে কাইমোট্রিপসিনটা ব্রেকডাউন করবে এবং এখানেও একই রকম ভাবে দুইটা ফ্র্যাগমেন্ট অফ প্রোটিন পাওয়া যাবে, বুঝা গেল? হ্যাঁ ম্যাম। লাস্টেরটাও একই জিনিস, জাস্ট এই জায়গায় অ্যামাইনো অ্যাসিডের নাম হলো ট্রিপ্টোফেন এবং এখানেও একই রকম ভাবে ব্রেকডাউনটা করতেছে ট্রিপ্টোফেনের কার্বক্সি টার্মিনাল এন্ডে এবং দুইটা প্রোটিন ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে। তার মানে একটা পলিপেপটাইড চেইনের মধ্যে যদি যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড এরকম থাকে তাহলে তার পরবর্তীতে যে কার্বক্সি টার্মিনাল এন্ড থাকে বা যে তার পরবর্তীতে শেয়ার হওয়া পেপটাইড বন্ডটা ব্রেকডাউন হয় এবং এরকম ভাবে ফ্র্যাগমেন্ট গুলা তৈরি হয়, ঠিক আছে? তার মানে কাইমোট্রিপসিন একটা ব্রড স্পেসিফিসিটি এনজাইম, যেহেতু ফিনাইলঅ্যালানিন, টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান তিনটার ক্ষেত্রে কাজ করতেছে। হ্যাঁ, বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখানে এই যে কাইমোট্রিপসিন কথাটা আমি লিখছি, হ্যাঁ, এটা কিন্তু একটা এনজাইম। এখন একটু ভেবে বসে থেকো না, ম্যাডাম বলছিল যে এনজাইমের নামের শেষে তো এএসি যুক্ত থাকবে, তাহলে কাইমোট্রিপসিন কি এনজাইম কিনা? হ্যাঁ, এখন আগে একটা ধারণা ছিল যে এরকম অবশ্যই এনজাইমের নামের শেষে এএসি যুক্ত থাকলে এনজাইম হবে, কিন্তু এরকম কিছু এনজাইমও আছে যাদের কিনা এই নমেনক্লেচার করার আগে, এনজাইমকে নমেনক্লেচারের মধ্যে আনার আগে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে অ্যাজ এ প্রোটিন। পরবর্তীতে জানা গেল তাদের কিছু ফাংশন আছে, রেগুলেটরি ফাংশন, কিছু কিছু ক্ষেত্রে তারা রিলেশনের রেটকে কন্ট্রোল করে। এই সমস্ত এনজাইম পরবর্তীতে মানে এই সমস্ত প্রোটিনগুলো পরবর্তীতে অ্যাজ এ এনজাইম স্বীকৃতি পেল, কিন্তু তখন অনেক তারা পরিচিতি পেয়ে গেছিল অ্যাজ এ প্রোটিন, যেটা একটা স্পেসিফিক মানে তাদের বৈশিষ্ট্য আইডেন্টিফাই করা হয়ে গেছে। হ্যাঁ, তখন আর এদের নামগুলোকে আর চেঞ্জ করা হয়নি। তার মধ্যে যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন এই সমস্ত এনজাইম গুলো পড়ে যায়। হ্যাঁ, এই জন্য কিছু কিছু এনজাইমের নাম যদি দেখবা যে এগুলো অনেক আগে আইডেন্টিফাই করা, ডিসকভার করা, তাদের নামগুলো আর চেঞ্জ করা হয়নি, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। আরেকটা বিষয় বলে রাখি, এনজাইম হওয়া শুধুমাত্র প্রোটিনই যে এনজাইম হবে এখন সেই ধারণা থেকে বের হয়ে আসা হয়েছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের সেলের মধ্যে কিছু আরএনএ আছে যাদের কিনা এরকম রিঅ্যাকশনের রেটকে কন্ট্রোল করার পাওয়ার থাকে এবং এই জন্য এখন ধারণা করা হয় শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রেই এনজাইমগুলা হলো প্রোটিন এবং কিছু কিছু ক্ষেত্রে আরএনএ গুলাও প্রোটিন হিসেবে, এনজাইম হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? এগুলো আমরা পরবর্তীতে যখন লেকচার আরো আগাবে তখন আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করব। হ্যাঁ, মাথায় রেখে নাও যে প্রচুর আরএনএ এনজাইম হিসেবে কাজ করতে পারে। এখন এই বিষয়টাকে একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, যদি এই জিনিসটা তোমরা বুঝে নিতে পারো এটা তোমাদের বুঝতে কোনো প্রবলেমই হবে না এবং এটা থেকে তোমাদের হয়তো বা মিডিয়া কোশ্চেন থাকবে, তোমাদের অ্যাসাইনমেন্ট থাকতে পারে, এটা একটু ভালো মতো বুঝে নাও। দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি একটা পলিপেপটাইড চেইন, যেটা বড় যে ক্যাপিটাল এন দিয়ে বোঝানো হচ্ছে, এটা এন টার্মিনাল এন্ড। এন টার্মিনাল এন্ড বলতে বোঝানো হলো এই জায়গায় অ্যামাইনো গ্রুপটা ওপেন, NH2 গ্রুপটা ওপেন। হ্যাঁ, এবং এই যে আমরা রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি বড় একটা ক্যাপিটাল সি, এটা মানে হলো সি টার্মিনাল এন এবং সি টার্মিনাল এন বলতে বোঝায় এটার কার্বক্সিলিক গ্রুপটা ওপেন, মানে COOH গ্রুপটা এখানে ওপেন। বাকি যে অ্যামাইনো আর কার্বক্সিলিক গ্রুপগুলো আছে সেগুলো কোথায়? সেগুলো হলো উইদিন দ্য পেপটাইড বন্ড, পেপটাইড বন্ডের মধ্যে অবস্থান করতেছে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন এই যে প্রোটিনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রোটিনের মধ্যে আমি যদি বলি যে কাইমোট্রিপসিন দিয়ে কোন কোন জায়গায় ব্রেকডাউন হবে, তাহলে দেখো এই অ্যারোসাইন গুলাকে আমাদের দেখতে হয়। দেখো কাইমোট্রিপসিন আমরা যেহেতু ধরে নিলাম একটু আগেই যে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডকেই তারা ব্রেকডাউন করে, অ্যামাইনো অ্যাসিড যেগুলা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড তাদের দিয়ে শেয়ার হওয়া পেপটাইড বন্ডকেই সে ব্রেকডাউন করে। এই জন্য দেখো ফিনাইলঅ্যালানিন দিয়ে যে পেপটাইড বন্ডটা তৈরি হচ্ছে প্রোলিনের সাথে, সেটাকে সে ব্রেকডাউন করতেছে এবং আরেকটা অ্যারোসাইনকে দেখো যে ট্রিপ্টোফ্যান দিয়ে যেই পেপটাইড বন্ডটা তৈরি হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিডের সাথে, সেটাকে সে ব্রেকডাউন করতেছে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে কয়টা ফ্র্যাগমেন্ট তাহলে তৈরি হবে বলো দেখি? কাইমোট্রিপসিন যখন ব্রেকডাউন করবে তিনটা হবে। তিনটা হবে। একটা হলো অ্যালানিন থেকে ফিনাইলঅ্যালানিন, একটা হলো প্রোলিন থেকে ট্রিপ্টোফ্যান এবং লাস্টটা হলো কি অ্যাসপার্টেট থেকে সিস্টিন। ক্লিয়ার? সিস্টেম পর্যন্ত। ম্যাম Clear? এটা বুঝি না ম্যাম, আরেকবার বলেন না। আচ্ছা, আরেকবার বলি, সেটা হলো যে ফিনাইলঅ্যালানিন
যখন পেপটাইড বন্ড তৈরি করতেছে, যার সাথে পেপটাইড বন্ড তৈরি করতেছে সেই জায়গায় সে ব্রেকডাউনটা করতেছে কাইমোট্রিপসিন। হ্যাঁ, এবং ফিনাইলঅ্যালানিন ছাড়া বাকি আর দুইটা অ্যামাইনো অ্যাসিডকে সে রিকগনাইজ করতে পারে, সেটা হলো টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান। যেহেতু এখানে টাইরোসিন নাই, তার মানে টাইরোসিন তো আসতেছেই না। আর যদি যেহেতু এখানে ট্রিপ্টোফ্যান আছে, মানে ট্রিপ্টোফ্যান যে পেপটাইড বন্ডটা তৈরি করতেছে সেটাকেও সে ব্রেকডাউন করতে পারতেছে। হ্যাঁ, যেহেতু দুইটা জায়গায় সে তার ব্রেকডাউন করে, তার মানে এই প্রোটিনটাকে ব্রেকডাউন করলে সে কয়টা ফ্র্যাগমেন্ট তৈরি করবে? 3টা। কিভাবে পাবো? যেমন একটা হলো অ্যালানিন থেকে ফিনাইলঅ্যালানিন পর্যন্ত একটা ফ্র্যাগমেন্ট, দ্বিতীয় ফ্র্যাগমেন্ট হবে প্রোলিন থেকে ট্রিপ্টোফ্যান পর্যন্ত দ্বিতীয় ফ্র্যাগমেন্ট, তৃতীয় ফ্র্যাগমেন্ট হবে অ্যাসপার্টেট থেকে সিস্টিন পর্যন্ত। বুঝা গেল? জি ম্যাম। বুঝতে পারলে? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। ওকে, ফাইন। এরপরে দেখো নিচে দেওয়া আছে ট্রিপসিনের নাম। হ্যাঁ, ট্রিপসিন কি কাজ করে? ট্রিপসিনও কাইমোট্রিপসিনের মতোই ব্রড স্পেসিফিসিটি শো করে, কিন্তু সে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড গুলাকে রেকগনাইজ করতে পারে না। সে রেকগনাইজ করতে পারে বেসিক অ্যামাইনো অ্যাসিডকে। বেসিক অ্যামাইনো অ্যাসিড এখানে কে আছে? লাইসিন আর আর্জিনিন। হ্যাঁ, তো এই লাইসিন আর আর্জিনিনকে সে সাধারণত রেকগনাইজ করে এবং তার কার্বক্সি টার্মিনাল এন্ডে সে ব্রেকডাউনটা করে। এখানে দেখতে পাচ্ছ যে একটা জায়গায় যে প্রথম লাইসিনটা সেখানে সে ব্রেকডাউনটা করতেছে, তারপরে আর্জিনিন আছে সেখানেও সে ব্রেকডাউন করে, এবং তার পরবর্তীতে আরেকটা লাইসিন আছে সেখানে সে ব্রেকডাউন করে। তার মানে ট্রিপসিন যখন এই প্রোটিনটাকে ব্রেকডাউন করবে, কয়টা ফ্র্যাগমেন্ট পাওয়া যাবে? তাহলে পাওয়া যাচ্ছে একটা, চারটা পাওয়া যাবে, দুইটা, তিনটা, চারটা পাওয়া যাবে। কিভাবে? এক হলো অ্যালানিন থেকে লাইসিন পর্যন্ত, দ্বিতীয় হলো গ্লাইসিন থেকে আর্জিনিন পর্যন্ত, তৃতীয় হলো ট্রিপ্টোফ্যান থেকে লাইসিন পর্যন্ত, এবং চতুর্থ হলো শুধুমাত্র সিস্টিন। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। এখন আমি যদি তোমাদের কোশ্চেন Ma'am, দেই যে ma'am. কাইমোট্রিপসিন আর ট্রিপসিন, হ্যাঁ ম্যাম, ট্রিপসিনটা কিশোর আঙ্গিকে ম্যাম ওই যে ব্রেকডাউনটা করেছিল? ট্রিপসিন শুধুমাত্র লাইসিন আর আর্জিনিনের দ্বারা শেয়ার হওয়া কার্বক্সি টার্মিনাল এন্ডে বা পেপটাইড বন্ডকে ব্রেকডাউন করবে। ঠিক আছে, এখন মনে করো এরকম কোশ্চেন দিলাম যে একটা প্রোটিন এরকম তোমার দেখতে, তার মধ্যে তুমি কাইমোট্রিপসিন আর ট্রিপসিন দুইটা ইউজ করছো, তাহলে টোটাল কয়টা তুমি ফ্র্যাগমেন্ট পাবা? সেক্ষেত্রে তোমার হিসাবটা কি এরকম হবে? তাহলে ম্যাম দুইটাকে আলাদা আলাদা করব না কি একসাথে করে দেব? ফ্র্যাগমেন্ট হিসাব করি। হ্যাঁ, দেখো আমি বুঝাই দিই। দুইটা এনজাইম একত্রে একটা প্রোটিনে কাজ করতেছে। মনে করো এই প্রোটিনটা তুমি খেয়েছো, প্রোটিনটা তুমি খেয়েছো, তোমার বডিতে যখন ডাইজেশন হচ্ছে, যেহেতু স্টমাকের মধ্যে কাইমোট্রিপসিন আর ট্রিপসিন দুইজনই এই প্রোটিনকে ডাইজেশন করতেছে, করার পরে তারা কি কতগুলো ফ্র্যাগমেন্ট তৈরি করতেছে আমরা হিসেব করি। হ্যাঁ, যেমন প্রথম থেকে হলো অ্যালানিন থেকে ফিনাইলঅ্যালানিন একটা ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। দ্বিতীয় ফ্র্যাগমেন্ট হলো প্রোলিন থেকে লাইসিন, ঠিক আছে। তৃতীয় ফ্র্যাগমেন্ট হলো গ্লাইসিন থেকে আর্জিনিন, ঠিক আছে। চতুর্থ ফ্র্যাগমেন্ট হলো ট্রিপ্টোফ্যান, ঠিক আছে। পঞ্চম ফ্র্যাগমেন্ট হলো অ্যাসপার্টেট থেকে লাইসিন, এবং সিক্সথ যে ফ্র্যাগমেন্ট সেটা হলো সিস্টিন। তার মানে টোটাল তুমি পাবা 6টা ফ্র্যাগমেন্ট। বুঝা গেল? জি ম্যাম। দুইটা মিলে ক্যালকুলেশনটা তো করতে পারবা তাহলে, তাই না? ম্যাম ম্যাম আরেকবার একটু বুঝিয়ে দাও। ম্যাম বলো। ম্যাম ওই যে আপনি বোর্ড স্পেসিফিসিটিতে কাইমোট্রিপসিনে 3টা জায়গায় ব্রেকডাউন করবে, একটা হচ্ছে ফেনাইলঅ্যালানিন, একটা হচ্ছে টাইরোসিন, আর একটা হচ্ছে ট্রিপ্টোফ্যান, এটা বলেছিলেন। কিন্তু ট্রিপসিনটা ম্যাম সেটা কিসের আঙ্গিকে ব্রেকডাউন করবে সেটা তো বুঝতেছি না। আপনি প্রথম কাইমোট্রিপসিন থেকে ব্রেকডাউন করেছেন, এখানে ফেনাইলঅ্যালানিন ছিল এখানে, তারপরটা করছেন ট্রিপ্টোফ্যানের জায়গায়। তো সেক্ষেত্রে আমরা তিনটা পেয়েছিলাম, একটা হচ্ছে অ্যালানিন থেকে ফেনাইলঅ্যালানিন, একটা হচ্ছে প্রোলিন থেকে আর্জিনিন, আর একটা হচ্ছে ম্যাম এটা এএসপি হচ্ছে অ্যাসপার্টেট থেকে সিস্টিন। কিন্তু ম্যাম ট্রিপসিনটা ম্যাম কিভাবে করব? ট্রিপসিন হলো আরেকটা এনজাইম, এটা একটা ডাইজেস্টিভ এনজাইম, প্রোটিনকে ডাইজেস্ট করে, কিন্তু সে স্পেসিফিক টু বেসিক অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, সে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড গুলাকে রেকগনাইজ করতে পারে না। সে ব্রড স্পেসিফিসিটি শো করে শুধুমাত্র বেসিক অ্যামাইনো অ্যাসিডের জন্য। বেসিক অ্যামাইনো অ্যাসিড কারা কারা? লাইসিন আর আর্জিনিন, ঠিক আছে।
তার মানে সে শুধুমাত্র লাইসিন আর আর্জিনিনকে রিকগনাইজ করে এবং এদের দ্বারা শেয়ার হওয়া পেপটাইড বন্ডকে ব্রেক ডাউন করে, ঠিক আছে? ম্যাম বেসিক অ্যামাইনো অ্যাসিড বলতে আপনি বলতেছেন লাইসিন আর আর্জিনিন। আর্জিনিন, ওকে ম্যাম, বেসিক বুঝতে পারছো এখন? জি ম্যাম, জি ম্যাম। জি ম্যাম। তার মানে এখানে কাইমোট্রিপসিন আর ট্রিপসিন যখন ব্রেক ডাউন করবে তখন তোমাকে ইন্ডিভিজুয়াল ফ্র্যাগমেন্ট নাম্বারটা কাউন্ট করতে হবে। ম্যাম এখানে কি আর বেসিক অ্যামাইনো অ্যাসিড আর নাই? আর কি লাইসিন আছে আর বলো? ম্যাম সেটা জানি না তো ম্যাম, আর এটাই নেই, সমস্যা। হ্যাঁ, লাইসিন আর আর্জিনিন বেসিক অ্যামাইনো অ্যাসিড। ওকে হ্যাঁ, আর অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড হলো ফিনালালানিন, ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন। এগুলো মাথায় রাখবা, হ্যাঁ, এগুলো মাথায় রাখতে লাগে, এরকম হয়। এভাবে ব্রেক ডাউন করতে হবে এবং নাম্বার, ফ্র্যাগমেন্ট নাম্বার তোমাদেরকে নিজেদেরই কাউন্ট করতে হবে। হ্যাঁ, একটা বিষয় আমি এখানে একটু বলে রাখি, মনে করো আমি এন যে ক্যাপিটাল এন আর ক্যাপিটাল সি যে দেখতে পাচ্ছো, এটাকে যদি চেঞ্জ করে দেই, সি এর জায়গায় এন দিয়ে দিই, এন এর জায়গায় সি দিয়ে দিই, তাহলে তখন কি অ্যারো সাইনগুলো নির্দিষ্ট জায়গায় থাকবে? না ম্যাম, না ম্যাম। অ্যারো সাইনটা কি চেঞ্জ হবে? হবে, হ্যাঁ, কারণ আমি বলে নিছি কিন্তু ওরা নির্দিষ্ট হলো কার্বক্সি টার্মিনালের জন্য। তার মানে তুমি যদি সি এর জায়গায় এন লিখো, এন এর জায়গায় সি লিখো, তাহলে অ্যারো সাইনটা চেঞ্জ হবে। ফিনালালানিন যেখানে এখন ডান দিকে ব্রেকডাউনটা করতেছে, সে তখন তার বাম দিকে ব্রেকডাউনটা করবে, ঠিক আছে? মানে যেই পাশে সি থাকবে সেই দিকে সে তার ব্রেকডাউন করবে, ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছো? ক্লিয়ার? জি ম্যাম। দুইটাই কি মানে সি এর দিকে ব্রেকডাউন করবে? একদম কার্বক্সি টার্মিনালের জন্য দুজন নির্দিষ্ট, দুজনের কাজ একই, জাস্ট তাদের সাবস্ট্রেটটা একটু ভিন্ন। একজনের জন্য সাবস্ট্রেট হলো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, আরেকজনের জন্য সাবস্ট্রেট হলো বেসিক অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, বেসিক বলতে ম্যাডাম যেগুলোর মধ্যে আর কি অ্যারোমেটিক রিং নাই ওগুলো এখানে বেসিক বলতেছে। হ্যাঁ, লাইসিন আর আর্জিনিন, ম্যাম বেসিক অ্যামাইনো অ্যাসিড কয়টা ঠিক আছে? ম্যাম? এই দুইটাই। ওকে ম্যাম। ঠিক আছে? ম্যাম ক্লিয়ার? এটা ক্লিয়ার, বুঝতে পারছো? ম্যাম আমি বলতে চাচ্ছিলাম বেসিক অ্যামাইনো অ্যাসিড কি এখানের জন্য দুইটা না ম্যাম, টোটালি দুইটাই অ্যামাইনো অ্যাসিড বেসিক? টোটালি দুইটাই। এখন তোমাকে যদি আমি একটা বড় প্রোটিন দেই, সেখানে শুধুমাত্র এই অ্যামাইনো অ্যাসিড গুলো তো থাকবে না, সব ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকবে, 20টা অ্যামাইনো অ্যাসিড থাকবে। এখন তুমি জানো বেসিক অ্যামাইনো অ্যাসিড কে ভাঙবে এই ট্রিপসিন। এখন তুমি যদি নাই জানো যে বেসিক অ্যামাইনো অ্যাসিড কারা কারা, তুমি তো বিভিন্ন জায়গায় সেগুলোকে আইডেন্টিফাই করবা, তাই না? জি ম্যাম। তার মধ্যে 3টা হলো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, 2টা হলো বেসিক অ্যামাইনো অ্যাসিড। সেগুলোকে তোমার চিহ্নিত করতে হবে, সেই সমস্ত জায়গায় ব্রেকডাউন দেখাতে হবে, বুঝা গেল? জি ম্যাম। এখন আমরা মুভ অন করি অ্যাক্টিভ সাইডে। অ্যাক্টিভ সাইডটা কি? একটা এনজাইমের মধ্যে দেখা যায় কিছু পোরশন যেখানে কিনা সাবস্ট্রেট এসে যুক্ত হয় এবং সাবস্ট্রেটটা প্রোডাক্টে কনভার্ট হয়, হ্যাঁ, সেই পোরশনটাকে অ্যাক্টিভ সাইট বলা হয়। একদম ভালো মতো মাথায় রাখবা এটা। একটা এনজাইম কিন্তু সম্পূর্ণ তার মানে স্ট্রাকচার ধরেই কিন্তু সে ফাংশনালিটি দেখায় না, শুধুমাত্র একটা স্পেসিফিক ছোট একটা পকেট লাইক রিজিয়ন অ্যাক্টিভ সাইট যেখানে একটা সাবস্ট্রেট যুক্ত হয়, সেই জায়গাটাতেই সাবস্ট্রেটটা প্রোডাক্টে কনভার্ট হয়, হ্যাঁ। এবং এটাই হলো এনজাইমের ফাংশনাল সাইট। অ্যাক্টিভ সাইট ইজ দ্য ফাংশনাল রিজিয়ন অফ দ্য এনজাইম। আদার্স কোনো রিজিয়নের মধ্যে কিন্তু এনজাইমটা ফাংশন শো করে না। এক একটা এনজাইমের জন্য তার অ্যাক্টিভ সাইটটা নির্দিষ্ট এবং একটা সাবস্ট্রেটের জন্য সেটা নির্দিষ্ট, হ্যাঁ। এবং এনজাইমের অ্যাক্টিভ সাইটের মধ্যে তাহলে এমন কি আছে যেটা দিয়ে একটা এনজাইম তার সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করে? দেখা যায় যে এনজাইমের অ্যাক্টিভ সাইটের মধ্যে কিছু রেসিডিউ থাকে যেগুলোকে বলা হয় ক্যাটালাইটিক রেসিডিউ। এই ক্যাটালাইটিক রেসিডিউ গুলার কাজ হলো সাবস্ট্রেটের মধ্যে বিভিন্ন ধরনের বন্ড তৈরি করা বা সাবস্ট্রেটের মধ্যে বিভিন্ন ধরনের বন্ডকে ব্রেক ডাউন করা, যাতে কিনা সাবস্ট্রেটটা অন্য একটা রূপ নিতে পারে, যেটা হলো একটা প্রোডাক্ট। তার মানে টাইপস অফ ব্রেকডাউন অথবা ফর্মেশন অফ বন্ড যেটা কিনা এই ক্যাটালাইটিক রেসিডিউ গুলা দিয়ে হয়। এই ক্যাটালাইটিক রেসিডিউ গুলাকে কোথায় পাওয়া যায়? এনজাইমের ফাংশনাল ইউনিটে পাওয়া যায়, যে ফাংশনাল ইউনিটটাকে আমরা বলে থাকি অ্যাক্টিভ সাইট, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। অ্যাক্টিভ সাইটের আদার্স কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে? হ্যাঁ, কি হলে আমরা একটা এনজাইমের অ্যাক্টিভ সাইটকে অ্যাক্টিভ সাইট বলতে পারি? শুধুমাত্র এনজাইমের সাবস্ট্রেট বাইন্ড করলে তাই তা না, হ্যাঁ। দেখা যায় এনজাইমের সাথে যে সাবস্ট্রেটটা অন্যান্য
রিজিওনেও বসতে পারে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এনজাইমের সাবস্ট্রেট এনজাইমের ইনহিবিটর হিসেবেও কাজ করে, বাট ইনহিবিটর হিসেবে যখন কাজ করে তো সে তখন অ্যাক্টিভ সাইটে যুক্ত হয় না, সে আদার সাইডে অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হয়। হ্যাঁ, তো অ্যাক্টিভ সাইটের মধ্যে যে স্পেসিফিক কিছু অ্যামাইনো অ্যাসিডের কিছু কনফরমেশন থাকে যেটা কিনা আদার্স অন্যান্য যে রিজেল গুলো আছে সেখানে থাকে না। হ্যাঁ, এবং এক একটা এনজাইমের জন্য এই কনফরমেশনটা নির্দিষ্ট। যেমন আমি মাত্র এক্সাম্পল যেমন দিলাম কাইমোট্রিপসিনের অ্যাক্টিভ সাইট হবার জন্য 3টা অ্যামাইনো অ্যাসিড দরকার হয়। হ্যাঁ, অ্যাসপার্টেট, হিস্টিডিন, আর হলো এটা কি ছিল জানি, সেরিন নাকি? সেরিন। হ্যাঁ, সেরিন, ঠিক বলেছো। সো এই অ্যামাইনো অ্যাসিড গুলো যদি না থাকে তাহলে তখন আর কাইমোট্রিপসিনের অ্যাক্টিভ সাইট তৈরি হয়। একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড একটা স্পেসিফিক পজিশনের দরকার হয়, স্পেসিফিক নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, সেটা না থাকলে হওয়া পসিবল হয় না। সো এভাবে অ্যামাইনো অ্যাসিড গুলা দেখা যায় একটা এনজাইম যখন তৈরি হচ্ছে, একটা পলিপেপটাইড না অনেকগুলো পলিপেপটাইড চেইন নিয়ে একটা এনজাইম তৈরি হয়। এক একটা পলিপেপটাইড চেইন থেকে এক একটা অ্যামাইনো অ্যাসিড এসে এক জায়গায় জড়ো হয়ে অ্যাক্টিভ সাইট স্ট্রাকচার তৈরি করে। এরকম না যে পাশাপাশি বসে আছে অ্যামাইনো অ্যাসিড গুলো তারাই অ্যাক্টিভ সাইট তৈরি করবে, এরকম সাধারণত হয়ও না। কারণ পাশাপাশি যারা বসে থাকে তারা হলো স্ট্রাকচারালি এতটা রিজিড থাকে, তারা তাদের নিজেদের মধ্যে মানে নিজেরা কোঅপারেট করতে পছন্দ করে না, ভাবে যে আমি যে পজিশনে আছি আমি সেই পজিশনে বসে থাকবো, কেন আমার একটা কিছু তৈরি করতে হবে। হ্যাঁ, এই জন্য দেখা যায় যে একটা প্রোটিনের মধ্যে বা একটা এনজাইমের মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ মানে ডিফারেন্ট চেইন থেকে এক একটা অ্যামাইনো অ্যাসিড এসে একটা পকেট লাইক রিজিয়ন তখন তৈরি করে, যেটা কিনা রিলেট কাজ করে যাতে কিনা সেখানে সাবস্ট্রেটটা যুক্ত হতে পারে। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখানে এই 2 নম্বর পয়েন্টটাতে খেয়াল করে অ্যাক্টিভ সাইট মাল্টিমারিক এনজাইমের বেলায় দেখা যায় যে তারা যখন তৈরি হয় তখন তারা একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে মানে জড়ো হয়। অ্যাক্টিভ সাইটের অ্যামাইনো অ্যাসিডগুলো একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে লোকেট থাকে যাতে কিনা সেই জায়গায় সাবস্ট্রেটে যুক্ত হতে পারে। মাল্টিমারিক এনজাইম বলতে বোঝানো হয়ে থাকে যে যে সমস্ত এনজাইমের মধ্যে মোর দেন 1 পলিপেপটাইড সাবইউনিট থাকে তাদেরকে বোঝানো হয় মাল্টিমারিক এনজাইম। এবং মাল্টিমারিক এনজাইমের মধ্যে যেমন বিভিন্ন পলিপেপটাইড চেইন থেকে যখন আমরা একটা অ্যাক্টিভ সাইট তৈরি করতেছে সেটা তখন একটা মানে একটা জায়গায় মানে উঁচু হয়ে থাকে বা ইন্টার সারফেসে থাকে যাতে কিনা সেই জায়গায় সহজে একটা সাবস্ট্রেট এসে যুক্ত হতে পারে। নাহলে তো মাল্টিমারিক এনজাইমের মধ্যে পলিপেপটাইড চেইনের মধ্যে সাবস্ট্রেট পেঁচিয়ে যাওয়ার কথা। হ্যাঁ, সেই ক্ষেত্রে আর এনজাইম যখন সাবস্ট্রেটকে মানে অ্যাক্টিভ সাইটে না বসলে তো রিঅ্যাকশনই হওয়ার কথা না। সেজন্য অ্যাক্টিভ সাইটটা তৈরি হওয়ার পরে সাধারণত সেটা প্রায় মানে উন্মুক্ত অবস্থা থাকে যাতে কিনা সহজে সাবস্ট্রেট এসে যুক্ত হতে পারে। ঠিক আছে? জি ম্যাম। আর যে বিষয়টা এখানে মাত্রই বললাম যে অ্যামাইনো অ্যাসিড যতগুলাই একটা অ্যাক্টিভ সাইট তৈরি করুক না কেন খুব বেশি হয় না। সাধারণত দেখা যায় যে অ্যাপ্রক্সিমেটলি 100 নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড, তার মানে 100-র বেশি প্রায় কখনোই হয় না। দেখা যায় এতগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে মাত্র একটা অ্যাক্টিভ সাইট রিজিয়ন তৈরি হয়। বাকি যত অ্যামাইনো অ্যাসিড থাকে প্রোটিনের মধ্যে বা এনজাইমের মধ্যে সেই সমস্ত অ্যামাইনো অ্যাসিডের তাহলে কি কাজ থাকে, তারা কেন একটা এনজাইমের মধ্যে তাহলে থাকে যদি অ্যাক্টিভ সাইট নাই তৈরি করলো। এই সমস্ত এনজাইমের এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডের আদার্স কিছু ফাংশন থাকে, যেমন প্রধান ফাংশন হলো এনজাইমের যে স্ট্রাকচার, 3D কনফর্মেশন যেটা একটা স্পেসিফিক যে স্ট্রাকচার সেটাকে তারা মেইনটেইন করতে কাজ করে। দ্বিতীয় কাজ হলো কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য অ্যামাইনো অ্যাসিড গুলা এনজাইমের জন্য অ্যালোস্টেরিক সাইট তৈরিতে কাজ করে। অ্যালোস্টেরিক সাইট বলতে বোঝায় মানে সাইট আদার দ্যান দ্য অ্যাক্টিভ সাইট ছাড়া যে সাইটটা থাকে এনজাইমের মধ্যে যেখানে অ্যালোস্টেরিক মলিকিউল এসে যুক্ত হতে পারে সেই সাইটটাকে অ্যালোস্টেরিক সাইট বলে। এটা কিনা এনজাইমের রেগুলেশনে এক ধরনের রোল প্লে করে। হ্যাঁ, এটা আমরা আগামী ক্লাসে হয়তো বা দেখবো অ্যালোস্টেরিক রেগুলেশন নিয়ে, তখন এটা আলোচনা হবে। তো এই জিনিসটা করতেও সাধারণত অ্যামাইনো অ্যাসিড গুলা আদার্স অ্যামাইনো অ্যাসিড গুলা হেল্প করে। তার মানে এনজাইমের মধ্যে যত অ্যামাইনো অ্যাসিড থাকুক না কেন সব অ্যামাইনো অ্যাসিড যে অ্যাক্টিভ সাইট তৈরি করবে তা না। কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু অ্যামাইনো অ্যাসিড এনজাইমের স্ট্রাকচারকে মেইনটেইন করতে কাজ করে, আর কিছু অ্যামাইনো অ্যাসিড এনজাইমের রেগুলেটরি সাইট বা অ্যালোস্টেরিক সাইট তৈরিতেও রোল প্লে করে। ঠিক আছে? জি ম্যাম। ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, এখন এখানে যে জিনিসটা এটা একটু খেয়াল রাখো যে এনজাইমের সাথে যখন সাবস্ট্রেটটা যুক্ত হয়, সাবস্ট্রেটটা যুক্ত হওয়ার জন্য কি ধরনের বন্ড দরকার হয়। এই বন্ডটা হলো একটা নন কোভ্যালেন্ট বন্ড। এই জন্যই দরকার হয় কারণ এনজাইম যখন সাবস্ট্রেটের সাথে যুক্ত হয় সাবস্ট্রেটটা প্রোডাক্টে কনভার্ট হওয়া মাত্রই সেই প্রোডাক্টটা এনজাইম থেকে রিলিজ হয়ে যায় এবং এনজাইম তার আগের অবস্থায় ফিরে চলে যায় যাতে কিনা সে আবার
নতুন একটা সাবস্টেটে যুক্ত হতে পারে। এখন যদি এখানে নন কোভ্যালেন্ট বন্ড না থাকতো সেই ক্ষেত্রে কি হতো, এই বন্ডিংটা এত বেশি স্ট্রং হতো কোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড হলে পরে সেই ক্ষেত্রে আর সাবস্টেট যুক্ত হওয়ার পরে সে আর প্রোডাক্টে কনভার্ট হওয়ার পরেও এখান থেকে রিমুভ করতে পারতো না। তার ফলে এনজাইম তার স্ট্রাকচারকে হারিয়ে ফেলতো এবং এত এনজাইম তৈরি করা আসলে একটা সেলের জন্য অনেক বেশি হার্মফুল। হ্যাঁ, আদার্স প্রোটিনও তো তার তৈরি করা লাগবে, সো এত এনজাইম তৈরি করা পসিবল হতো না। হ্যাঁ, এই জন্যই দেখা যায় যে এনজাইম আর সাবস্ট্রেটের মধ্যে যে অ্যাক্টিভ সাইটের মধ্যে যে বন্ডটা তৈরি হয় এই বন্ডটা হলো এক ধরনের নন কোভ্যালেন্ট বন্ড। এক্সাম্পল হিসেবে এখানে থাকতে পারে ইলেকট্রোস্ট্যাটিক বন্ড অথবা হাইড্রোজেন বন্ডিং অথবা ভ্যান ডার ওয়ালস বন্ডিং অথবা হাইড্রোফোবিক বন্ডিং। হ্যাঁ, এই ধরনের বন্ডিং হতে পারে, বাট ইট ইজ নট এ কোভ্যালেন্ট বন্ড অথবা আয়নিক বন্ড, এটা কখনোই হবে না। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। কেন হবে না? এটা আমার প্রোডাক্ট তো মানে কি প্রোডাক্ট কনভার্ট হওয়ার পরে তো ওটা তো আবার মানে বাইরে যেতে হবে, এনজাইম থেকে তো বের হতে হবে। যদি এনজাইমের স্ট্রাকচার তখন আর ঠিক থাকবে না। হ্যাঁ, এবং দেখা যায় যে এই যে সাবস্ট্রেট যখন যুক্ত হচ্ছে এনজাইমের সাথে এনজাইমের অ্যাক্টিভ সাইটে তখন এনজাইম কিছু ক্ষেত্রে দেখা যায় তার শেপটা চেঞ্জ করে। হ্যাঁ, এবং সাবস্ট্রেট যখন অ্যাজ এ প্রোডাক্ট বের হয়ে আসতেছে তখন আবার এই শেপটা আগের ফর্মে চলে যায়, যেটা কিনা এনজাইমের অ্যাক্টিভ ফর্ম। ঠিক আছে? জি ম্যাম। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম, ক্লিয়ার। এটা কি বোঝানো হচ্ছে দেখো, যে একটা এনজাইমের অ্যাক্টিভ সাইট থাকতে পারে, অ্যাক্টিভ সাইট অনুযায়ী তার সাবস্ট্রেট তার সাথে যুক্ত হবে এবং অ্যাক্টিভ সাইটে যে ক্যাটালাইটিক রেসিপিটা আছে সাবস্ট্রেট কনভার্ট করে দিচ্ছে, প্রোডাক্টটা দেখতে অন্যরকম সাবস্ট্রেট থেকে অবশ্যই, এবং সেটা একটা টাইম পরে সেটা বের হয়ে চলে যাবে এবং আবার এনজাইমটা তার আগের অবস্থায় যাবে। একইভাবে এই প্রসেসটা একদম একটা সার্কেল অনুযায়ী হতে থাকবে। ঠিক আছে? জি ম্যাম। বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তাহলে এখন এই যে যে এভিডেন্স গুলো আছে এটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো। লক এন্ড কি মডেল ইন দিস সুইট মডেল দিয়ে শুরু করবো, হয়তো বা তোমরা জানো বা একটু ধারণা রাখবা লক এন্ড কি মডেল ইন দিস সুইট মডেল নিয়ে আমরা আগামী ক্লাসে এটা থেকেই আলোচনা শুরু করবো। ঠিক আছে? জি ম্যাম। আজকে ক্লাস নিয়ে আর জি, ma'am. রিলেটেড না ম্যাম। হোমওয়ার্ক রইলো না? হোমওয়ার্ক ম্যাম। হোমওয়ার্কটা কি ছিল? Example of coenzyme prosthetic group. ওকে ফাইন, তাহলে তোমরা এটা নিয়ে একটু দেখো গুগল করে এটা কি কি এক্সাম্পল আছে। হ্যাঁ, আমাদের বডির জন্য যেটা দেখতে পারো যে তুমি এনজাইমের জন্য স্পেসিফিক এক্সাম্পল পাও কিনা। হ্যাঁ, জি ম্যাম। ম্যাম আর কোর্স ম্যাটেরিয়াল গুলো ম্যাম একটু মেল করলে ভালো হবে ম্যাম। আচ্ছা আরিয়ান, আমি তোমাকে মেল করে দিব বাট একটু পরে। হ্যাঁ, আচ্ছা ম্যাম। আচ্ছা আজকে দিব, একটু পরে দিব, হয়তো বিকালের সময় দিতে পারি। জি ম্যাম। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো আর গ্রুপটা ক্রিয়েট করে ফেলো, ভুলে যেও না এটার কথা। সবাইকে যুক্ত করো আর আমরা আগামী ক্লাসে আবার আলোচনা করব। ভালো থেকো। Okay, ma'am. আচ্ছা ম্যাম, আমি আপনাকে অ্যাড করে দিচ্ছি।